আজকে আমাদের কেমিক্যাল বন্ডিং লেকচার 4। আচ্ছা, দেখো, লাস্ট ক্লাসে আমরা ওই রেডিয়াস রেশিও রুল যেটা আমরা পড়েছিলাম, সেই রেডিয়াস রেশিওর অ্যাপ্লিকেশনসগুলো পড়তে গিয়ে আমরা কয়েকটা জিনিস আলোচনা করেছিলাম। তার লাস্ট যে পয়েন্টটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে হাইড্রেশন, মানে আহ, কারা কোন কোন কম্পাউন্ডগুলো হাইড্রেটেড ক্রিস্টাল তৈরি করে, আর কোন কোন কম্পাউন্ডগুলো করে, মানে কোন কোন কম্পাউন্ডগুলো করে আর তারা করে না আর কি, সেটা কিসের ভিত্তিতে ঠিক হয় সেটা আমরা বলেছিলাম রেডিয়াস রেশিও রুল বা রেডিয়াস রেশিও থেকে ঠিক হয়। যখন রেডিয়াস রেশিওটা খুব খুব কম, মানে আমরা একটা বর্ডার ধরেছি সেটা হচ্ছে 0.22, সেই 0.22 থেকে অনেক অনেক কম যদি হয়, তাহলে রেডিয়াস রেশিওটা খুব কম হওয়ার জন্য ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের পার্থক্য থেকে যায় অনেক। অবভিয়াসলি রেডিয়াস রেশিও খুব কম হলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা সাইজের ডিফারেন্স তৈরি হবে। সাইজের ডিফারেন্স যদি তৈরি হয়, তাহলে কি হবে না, প্যাকিং যেটা হবে, ক্রিস্টালের যে প্যাকিংটা হবে, সেই প্যাকিংটা লুজ প্যাকিং হবে। ফলে লুজ প্যাকিং যদি হয়, তাহলে সেই ক্রিস্টালটা টাইট বা ক্লোজ প্যাকিং হবে না। ক্লোজ প্যাকিং না হওয়ার জন্য ক্রিস্টালটার ল্যাটিস এনার্জিটা কম হবে। তো ল্যাটিস এনার্জি যদি কম হয়, তাহলে ক্রিস্টাল ভীষণ আনস্টেবল হবে, সহজে ভেঙে যাবে। তো এই যে ক্রিস্টাল যার রেডিয়াস রেশিও খুব কম, তার ল্যাটিস এনার্জি কম হয়, ফলে ক্রিস্টালটা উইক হয় বা আনস্টেবল হয়। এই মতো অবস্থায় ক্রিস্টাল চায় কি করে সে তার তার স্টেবিলিটিটাকে বাড়িয়ে দেবে। তো স্টেবিলিটি বাড়াতে গেলে কি করতে হবে, স্টেবিলিটি বাড়াতে গেলে তার রেডিয়াস রেশিওটাকে বৃদ্ধি করতে হবে বা ইনক্রিজ করতে হবে। তাতে করে একটা ক্লোজ প্যাকিং তৈরি হবে এবং স্টেবিলিটি গেইন করবে। এখন রেডিয়াস রেশিওটা কি করে গেইন করবে, সে রেডিয়াস রেশিওটা কি করে ইনক্রিজ করবে, সেখানে বলা হয়েছে রেডিয়াস রেশিও ইনক্রিজ করবে সে থ্রু হাইড্রেশন। তাহলে যখন ক্যাটায়ন খুব ছোট অ্যানায়নের তুলনায়, তাহলে ক্যাটায়নের সাইজটা যদি বাড়ানো যায়, তাহলে রেডিয়াস রেশিওটা ইনক্রিজ করবে। তাহলে ক্যাটায়ন রেডিয়াস বা অ্যানায়ন রেডিয়াসের যে রেশিওটা সেটা ইনক্রিজ করবে, ল্যাটিস এনার্জি বাড়বে, সিস্টেম স্টেবিলাইজ। এখন এই অবস্থায় কি করে ক্যাটায়ন তার সাইজটাকে ইনক্রিজ করবে, সেখানে বলা হয়েছিল সে বাতাস থেকে কি করবে না, অ্যাটমসফিয়ারিক ওয়াটার মলিকিউলসকে তার চারিদিকে সারাউন্ড করবে বা ঘিরে ধরবে, যার ফলে এফেক্টিভ হাইড্রেটেড ক্যাটায়ন তৈরি হবে। তাহলে ক্যাটায়নের চারিদিকে যখন জল বা ওয়াটার মলিকিউল ঘিরে ধরবে, তখন কি হবে, একটা হাইড্রেটেড ক্যাটায়ন তৈরি হবে ইন দ্য ক্রিস্টাল। এই হাইড্রেটেড ক্যাটায়ন যেটা তৈরি হবে, সেটার ছবি আমরা আগের দিন দেখিয়েছি, যে ক্যাটায়নের চারিদিকে জলগুলো ঠিক কিভাবে ঘিরে ধরে থাকে, এবং তার ফলে দেখা যায় যে তার ক্যাটায়নের আগের যে সাইজ ছিল তার থেকে ক্যাটায়নের সাইজটা বেড়ে যাচ্ছে। তো ক্যাটায়নের সাইজটা বেড়ে গিয়ে কী করছে, এফেক্টিভলি সাইজটা বেড়ে গিয়ে ক্যাটায়ন বাই অ্যানায়নের যে রেডিয়াস রেশিও, সেই রেডিয়াস রেশিওটা ইনক্রিজ করছে। আর রেডিয়াস রেশিও ইনক্রিজ করার ফলে মানে কি বলে, ক্রিস্টালের ল্যাটিস এনার্জিটা ইনক্রিজ করছে আর স্টেবিলিটি গেইন করছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তার মানে কারা হাইড্রেটেড ক্রিস্টাল তৈরি করে, তার এখান থেকে যদি আউটকাম হিসেবে আমরা পাই, তাহলে সেটা হচ্ছে যাদের রেডিয়াস রেশিওটা খুব কম, মানে ভেরি ভেরি লেস দেন 0.22। তো তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের হাইড্রেটেড ক্রিস্টাল তৈরি হয়, মানে ক্যাটায়ন যখন খুব ছোট, অ্যানায়ন যখন খুব বড়, এদের ক্ষেত্রে যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলেছিলাম লিথিয়াম পারক্লোরেট, LiClO4, সেখানে ClO4 মাইনাস সেটা খুব বড় সাইজ, এবং Li প্লাস সেটা খুব ছোট সাইজ। তার ফলে এখানে একটা ভেরি লো রেডিয়াস রেশিও তৈরি হচ্ছে, যার ফলে এখানে একটা হাইড্রেটেড ক্রিস্টাল যে ঘটনাটা সেটা এখানে ঘটবে। তাই লিথিয়াম সল্ট বা লিথিয়াম পারক্লোরেট এরা হাইড্রেটেড ক্রিস্টাল তৈরি করে। কিন্তু যদি লিথিয়ামের বদলে সোডিয়াম পটাশিয়াম এদেরকে দিয়ে দিই, ধরো সোডিয়াম পারক্লোরেট, পটাশিয়াম পারক্লোরেট, সিজিয়াম পারক্লোরেট, এই যে বা রুবিডিয়াম পারক্লোরেট, এই ধরনের কম্পাউন্ডকে যদি এদের পরিবর্তে আলোচনা করি, তাহলে তাদের ক্ষেত্রে হাইড্রেটেড ক্রিস্টাল তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না, সেটা তোমরা কি বলবে বলো। হাইড্রেটেড ক্রিস্টাল তৈরি করতে চাইবে কি চাইবে না, সোডিয়াম পারক্লোরেট, পটাশিয়াম পারক্লোরেট, সিজিয়াম পারক্লোরেট, এরা।
কি হবে? যদি তোমাকে এটা জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবো? হাইড্রেটেড ক্রিস্টাল তৈরি করতে পারবে কি পারবে? বলো। সিজিয়ামের তো সাইজ এমনিতেই বড়, তাহলে সেটা হাইড্রেটেড আয়ন তো নাও তৈরি করতে পারে, মানে হ্যাঁ, হাইড্রেটেড সল্ট না। আমি সেটাই জিজ্ঞেস করছি যে হাইড্রেটেড ক্রিস্টাল তৈরি করার প্রবণতা ওদের ক্ষেত্রে কেমন হবে? কম না বেশি? প্রবণতা কম স্যার। লিথিয়ামের বেশি হবে। তাহলে সবচেয়ে বেশি হবে লিথিয়ামের ক্ষেত্রে, আর বাকিদের ক্ষেত্রে ভেরি ভেরি নেগলিজিবল। তো এটা একটা এখান থেকে একটা কোশ্চেন হয়ে যায় যে লিথিয়াম পারক্লোরেট যে সল্টটা আছে বা লিথিয়ামের যে সল্ট, সেই লিথিয়ামের সল্টগুলো হাইড্রেটেড ক্রিস্টাল তৈরি করে, কিন্তু বাকিরা করে না, বাকি যে অ্যালকালি মেটাল আছে তারা করে না। তাহলে এর উত্তর কি বলবো? এরকম একটা কোশ্চেন আসে। টু গেট lithium salt is difficult. Anhydrous lithium salt. Sorry. To get anhydrous lithium salt is difficult, but it is easy for other alkali metal salts. অ্যালকালি মেটাল সল্টস। ঠিক আছে? তাহলে কি বলছে? টু গেট অ্যানহাইড্রাস লিথিয়াম সল্ট ইজ ডিফিকাল্ট, বাট ইট ইজ ইজি ফর আদার অ্যালকালি মেটাল সল্টস। তাহলে কোশ্চেনটা দেখো কি বলেছে, কি কি বলতে চাইছে কোশ্চেনটা, বল। বলো। শুষ্ক শুষ্ক লিথিয়াম সল্টটা মানে পাওয়া খুব কঠিন হবে। হ্যাঁ, কিন্তু অন্যগুলো পাওয়া যাবে। তা কেন শুষ্ক পাওয়া যাবে না? তার মানে কি পাওয়া যাবে? তা মানে এলায়ের জল সাইজ ছোট হয়, অবস্থায় পাওয়া হাইড্রেটেড যাবে। হবে। হ্যাঁ, তার মানে এলাই সল্টটা বলছে অ্যানাইড্রাস পাওয়া যাবে না, তাহলে কি পাওয়া যাবে? হাইড্রেটেড পাওয়া যাবে। আর বাকিদের ক্ষেত্রে হাইড্রেট তাহলে পাওয়া যাবে না। তাহলে এই যে লিথিয়াম অ্যানাইড্রাস পাওয়া যাবে না মানে হাইড্রেটেড পাওয়া যাবে অলওয়েজ, এটার কারণ কি সেটাই জানতে চাইছি, তাই তো? লিথিয়ামের সাইজ ছোট, তাই অ্যানায়নের সাইজের সাথে সমান করার জন্য লিথিয়াম অনেকগুলো জলের অণু ও অক্সিজেন সাইডটাকে নিজের কাছে টেনে রাখবে, যার ফলে ওর সাইজটা বড় হবে। আর এই জলের অণুগুলো যেহেতু ও টেনে রাখছে, সেই জন্য ওটা হাইড্রেটেড হবে, তাই অ্যানহাইড্রাস পাওয়া যাবে না। তার মানে জল শোষণ করা, এই যে জল শোষী যেটাকে বলা হয়, এই জল শোষণ করার ক্ষমতাটা লিথিয়াম সল্টের সব থেকে বেশি, যার ফলে এ কখনো শুষ্ক অবস্থায় পাওয়া যাবে না। তুমি বাতাসে রেখে দাও, এ কি হয়ে যাবে? বাতাস থেকে জল নিয়ে ও হাইড্রেটেড হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু বাকিদের ক্ষেত্রে যেহেতু তারা সাইজে বড়, তাহলে হাইড্রেটেড হওয়ার প্রয়োজন হয় না তাদের, তাই জন্য তারা হাইড্রেটেড সল্ট হিসেবে তাদেরকে পাওয়া যায়। তো এটা কি লিখতে পারবে নিজের মতো করে? আগের দিন তো আমরা একটা নির্দিষ্ট ফরম্যাট বলে দিয়েছিলাম লেখার। হ্যাঁ, লেখা যাবে? লেখা যাবে নাকি লিখিয়ে দেবো? হ্যাঁ স্যার, লিখতে পারবো স্যার। ওই যে ভেরি স্মল রেডিয়াস, যেটা আপনি স্টেপটা লিখিয়ে দিয়েছিলেন, ওইটা হ্যাঁ, প্রথমে লিখে তারপরে তো হ্যাঁ, লিখতে হবে। হ্যাঁ, একদম। মানে ওই যে ফরম্যাটটা লেখা হয়েছিল ওইটাই সবার ক্ষেত্রে চলবে। মানে প্রথমে আমরা ধর ভেরি স্মল রেডিয়াস রেশিও হলে কি হয় তার একটা প্যারা করে আমরা লিখেছিলাম, সেইটা সবার জন্য লেখা হবে। প্রথমে কমনলি সবার জন্য লেখা হবে, তারপর যে কোশ্চেনটা দেবে সেই কোশ্চেনটার অ্যান্সারটা তোমাকে দিতে হবে। মানে তোমাকে ধরো এখানে লিথিয়াম পারক্লোরেট মানে অ্যালকালি মেটাল সল্টের কথা বলেছে, তাহলে অ্যালকালি ইন কেস অফ অ্যালকালি মেটাল সল্ট বলে লিথিয়াম এবং বাকিদের কম্পেয়ার করতে হবে। জাস্ট লাস্টে কয় দু তিন লাইন বলে দিলেই হয়ে যাবে, কিন্তু প্রথম মেন কথাটা প্রথম প্যারাতে থাকবে সবকিছু। তাহলে এটা একটু বাড়িতে ট্রাই করো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তাহলে নেক্সট আমরা যেটা আলোচনা করতে চাইছি আজকে সেটা হচ্ছে
আমাদের কত নম্বর হয়েছিল? তিন অ্যাপ্লিকেশন। নাম্বার হয়েছে। আচ্ছা, 3 নাম্বার। তাহলে 4 নাম্বার দাও, প্রেডিকশন অফ সলিবিলিটিস। প্রেডিকশন অফ সলিবিলিটিস। ওকে, আছে। দেখো, প্রেডিকশন অফ সলিবিলিটিসে আমরা একটা জিনিস প্রথমে ডিসকাস করি, যে ধরো মনে করো আমরা এরকম একটা তোমাকে কন্টেনার বা একটা গ্লাস তুমি নিলে বা একটা বিকার তুমি নিলে, বিকার নেওয়ার পরে এখানে কিছু তুমি জল নিলে। তাহলে এখানে কিছু তুমি জল নিয়েছো, ক্লিয়ার? এবার এর মধ্যে তুমি একটা সল্ট অ্যাড করছো। ধরো মনে করো সেই সল্টটা হচ্ছে ধরো এমএক্স টাইপ, একটা জেনারেল ফর্মুলা আমি লিখলাম এমএক্স। তাহলে তুমি এই এমএক্স সল্টটাকে যদি H2O এর মধ্যে দাও, ঢেলে দাও, তাহলে এবার প্রশ্ন হচ্ছে সে H2O এর মধ্যে গিয়ে সলিউবল হবে কি হবে না? তাহলে যদি সলিউবল হয় তাহলে একরকম ঘটনা ঘটবে, আর যদি না সলিউবল হয় তাহলে আর রকম ঘটনা ঘটবে। তাহলে কি ঘটনা ঘটবে? যদি এমএক্স সল্টটা জলের মধ্যে দেওয়ার ফলে কোনো সলিবিলিটি না থাকে, তার মানে সলিউবল না হয় জলে, তাহলে এমএক্স সল্টটা নিচে এরকম ভাবে প্রেসিপিটেট হিসেবে পড়ে থাকবে, মানে ডিজলভ হবে, তাই তো? এরকম ভাবে নিচে পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে ইনসলিউবল বলবো তখন, তাহলে নিচে প্রেসিপিটেট পড়ছে। বা অনেক সময় যদি হালকা হয় তাহলে উপরে ভাসবে টার্বিডিটি। তাহলে তাহলে কি হবে না, সলিউবল না হতে পারে। আর আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে ধরো সলিউবল হয়ে গেল, তাহলে সলিউবল হলে কি হবে? সলিউবল হয়ে গেলে তাহলে আর তুমি এর মধ্যে তুমি কোনো কণা এর মধ্যে দেখতে পাবে না, সলিড কোনো পার্টিকেল তুমি দেখতে পাবে না। তাহলে কি কেন দেখতে পাবে না? কারণ এই এমএক্স সল্টটা জলের মধ্যে গিয়ে কি করবে না, ও তার করসপন্ডিং আয়নে ভেঙে যাবে। ধরো এম প্লাস আর এক্স মাইনাস এরকম আয়নে ভেঙে যাবে, এবং ভেঙে গিয়ে এই আয়নটা এর চারিদিকে ওয়াটার মলিকিউল ঘিরে ধরবে, যাকে আমরা ব্র্যাকেটে অ্যাকুয়াস এরকম ভাবে দেখাই। তো কোনো একটা সল্ট যদি জলের মধ্যে গিয়ে এরকম এম প্লাস অ্যাকুয়াস এবং এক্স মাইনাস অ্যাকুয়াস এইরকম ফর্ম করে, তাহলে বলতে হবে সেই এমএক্সটা এখানে সলিউবল। আর যদি সলিউবল না হয় তাহলে এরা আয়নে ভাঙবে না, তারা এমনিতেই যেরকম ছিল সেরকম ভাবে পার্টিকেল এমএক্স ফর্মেই তারা সলিউশনের মধ্যে থাকবে, জলের মধ্যে থাকবে সলিড পার্টিকেল হিসেবে। তাহলে এটা আমরা সবাই জানি। এবার এই যে তার মানে অ্যাকচুয়ালি সলিউবল হতে গেলে কোথা থেকে কোথায় ট্রান্সফার হচ্ছে? এই যে এমএক্স এটা সলিড অবস্থায় ছিল, এই সলিড থেকে আলটিমেটলি এম প্লাস অ্যাকুয়াস এবং এক্স মাইনাস অ্যাকুয়াস এই ফর্মে যেতে হবে, তাহলেই বলবো আমি তাকে সলিউবল। এবার সেই যে এম এক্স থেকে এম প্লাস এবং এক্স মাইনাসে কনভার্ট হওয়া মানে সলিউবল হওয়া, সেটা কিভাবে হয় আমরা একটু থার্মোডিনামিক্যালি ব্যাপারটা বুঝি। তারপরে তুমি কি করছো না, তুমি এম এক্স একটা সল্ট নিয়েছো, এম এক্স সল্ট নিয়ে তুমি কি করবে, তুমি জলে দিয়েছো। যদি জলে দাও তাহলে কি হবে? যদি জলে দাও তাহলে কি হবে? জলে দিলে যেটা হবে, প্রথমে ও ভেঙে যাবে এম প্লাস আর এক্স মাইনাস। যেটা এম প্লাস সেটাকে আমরা কি বলি? ক্যাটায়ন। আর যেটা এক্স মাইনাস সেটাকে আমরা বলি অ্যানায়ন। ওকে, আচ্ছা। এবার এই যে কোনো একটা সলিড এমএক্স যে সলিড ছিল, এই সলিড থেকে যে আয়নে কনভার্ট হলো, ভেঙে গেল, এর জন্য আমাকে কি এনার্জি দিতে হবে? এখানে কি এনার্জি লাগে? প্লাস ইউএল। হ্যাঁ, মানে সেটা কি বলে? ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি। তাহলে আমাকে ল্যাটিস এনার্জি দিতে হবে, তাহলে কোনো একটা ল্যাটিসকে ভেঙে তার আয়নে পরিণত হবে। তাহলে কোনো একটা সলিড পার্টিকেল, সলিড একটা কম্পাউন্ড ছিল, সেই কম্পাউন্ডটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, তাকে যদি তুমি ইউএল দাও, মানে এটা আমি পরে আসছি দেবে কি দেবে না, মানে সে আয়নে ভেঙে যাবে,
তাহলে সেই আয়নে ভাঙতে গেলে তার প্রয়োজনীয় যে এনার্জিটা লাগবে সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি, তাই তো? তাহলে ইউএল হচ্ছে ল্যাটিস এনার্জি, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে অবস্থায় যেটা তৈরি হলো এম প্লাস এবং এক্স মাইনাস, এরা দুজনেই কিন্তু আনস্টেবল। কেন আনস্টেবল বলো দেখি? এরা দুজনেই আনস্টেবল এই অবস্থা, চার্জ স্পিসিস তাই জন্য আনস্টেবল। চার্জ স্পিসিস, ভেরি গুড। তাহলে এম প্লাস এবং এক্স মাইনাস এরা চার্জ স্পিসিস হয়ে রয়েছে, তাহলে এই চার্জ স্পিসিস কখনো স্টেবল নয়, তাই এরা আনস্টেবল। এবার দেখো, তাহলে আনস্টেবল যদি হয় তাহলে কেন তাকে জলে দিলে সে ভাঙবে? সে তো ভাঙতে চাইবে না যদি আনস্টেবল হয় প্রোডাক্ট। তো কি করতে হবে, প্রোডাক্ট যেহেতু আনস্টেবল হয়েছে এই মধ্যে, তাহলে এখন আমাদের শেষ হয়নি, আর একটা স্টেপ হবে যেখানে এই আনস্টেবল ক্যাটায়ন এবং আনস্টেবল অ্যানায়ন এরা স্টেবিলিটি গেইন করবে। এবং কিভাবে? কিভাবে না, হাইড্রেশন, থ্রু হাইড্রেশন। দেখো এবার এটা কি করবে, মানে এই যে এম প্লাস যেটা আছে ক্যাটায়ন এবং এক্স মাইনাস যেটা অ্যানায়ন আছে, এরা তো আনস্টেবল, তো এটা স্টেবিলিটি কি করে পাবে? স্টেবিলিটি পাবে সেটা হচ্ছে যে এটা কার মধ্যে দেওয়া হয়েছে না, জলের মধ্যে। তো যখনই জলের মধ্যে দেওয়া হলো, তাহলে জল যে মলিকিউলসগুলো আছে, ওয়াটার মলিকিউলসগুলো আছে, সেই ওয়াটার মলিকিউলসগুলো কীরকম? ওয়াটার মলিকিউলসের ছবি হচ্ছে এই রকম। এটা হচ্ছে ওয়াটার মলিকিউলস, এবং যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াটারের মধ্যে, ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন ইজ গ্রেটার দ্যান হাইড্রোজেন, তাহলে এই বন্ডের একটা পোলারিটি তৈরি হবে অক্সিজেনের দিকে। তাহলে অক্সিজেনের মাথায় ডেল মাইনাস হবে আর হাইড্রোজেনের মাথায় ডেল প্লাস তৈরি হবে। তাহলে এইখানে দেখো দুটো যদি পার্ট করি, তাহলে এই যে হাইড্রোজেন সাইডটা যেটা আছে, এই হাইড্রোজেন সাইডটা পজিটিভ সাইড আর অক্সিজেন সাইডটা নেগেটিভ সাইড। তাহলে এইখানে দেখো দুটো পোল তৈরি হলো, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল। তাই জন্য ওয়াটার মলিকিউলকে বলা হয় ডাইপোল বা ডাইপোলার মলিকিউল। এবার ডাইপোলার মানে যেখানে একটা নেগেটিভ সাইড আছে একটা পজিটিভ সাইড আছে। তাহলে সে কি করবে এবার, যেহেতু ক্যাটায়নটা আনস্টেবল হয়ে রয়েছে, তাহলে এই চার্জটার জন্যই সে আনস্টেবল, তাহলে চার্জটা যদি নিউট্রালাইজ করে দেওয়া যায় তাহলে সে স্টেবিলিটি ফিরে পাবে। তো কি করে সে স্টেবিলিটি ফিরে পাবে না, এম প্লাস, এই যে এম প্লাস, এই এর চারিদিকে ওয়াটার মলিকিউল সারাউন্ড হবে। তো ওয়াটার মলিকিউলের কোন সাইডটা সারাউন্ড হবে? আমরা আগেও ডিসকাস করেছি, অক্সিজেন। অক্সিজেন সাইড, কারণ অক্সিজেন নেগেটিভ সাইড। আর এম প্লাস ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন অ্যানায়ন অ্যাট্রাকশন হবে। তাহলে এইরকম ভাবে ওয়াটার মলিকিউলস এখানে ঘিরে ধরে। তাহলে ওয়াটার মলিকিউলস যদি ঘিরে ধরে, এই যে ঘটনাটা হলো এটাকে বলা হয় হাইড্রেশন। হাইড্রেশন অফ ক্যাটায়ন। এবং এই যে ফর্ম হলো এটাকে বলা হবে এম প্লাস, যেহেতু জল ধরেছে তাই ব্র্যাকেটে আমরা অ্যাকুয়াস লিখব। আচ্ছা, সিমিলারলি অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নটাও নেগেটিভ চার্জ হয়ে বসে রয়েছে। তাহলে অ্যানায়নটা যেহেতু নেগেটিভ চার্জ হয়ে বসে রয়েছে, তাহলে ওর নেগেটিভ চার্জটাকে নিউট্রালাইজ করতে হবে, তাহলেই সে স্টেবিলিটি ফিরে পাবে। তাহলে ও নিউট্রালাইজ কি করে হবে না, অপোজিট চার্জ যদি আসে। তো অপোজিট চার্জ কোনটা? জলের অপোজিট, জলের কোন? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন সাইডটা ওর চারিদিকে ঘিরে দেবে। ঠিক আছে, তো এটাকে বলা হবে হাইড্রেশন অফ তাহলে এটাকে আমরা অ্যাব্রিভিয়েট করা হয় এক্স মাইনাস ব্র্যাকেটে। তাহলে দেখো এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস এক। তাহলে দেখো আমরা যেটা এইখানে করেছিলাম, এই যে এই জিনিসটা আমরা ফিরে পেলাম কি পেলাম? তাহলে এখন কি বলতে পারি, সল্ট ইজ সলিউবল তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমরা mx দিয়েছিলাম, তাহলে mx থেকে আলটিমেটলি m প্লাস অ্যাকুয়াস এবং cl এক্স মাইনাস অ্যাকুয়াস পেয়ে গেলাম। তাহলে আলটিমেটলি আমরা
এক স্টেপে যদি দেখা, এটা তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে এখানে এসছে, তাই তো? তাহলে এখান থেকে এখানে এসছে, তাহলে সেটা কত স্টেপে এসছে? এই দুটো স্টেপে এসছে। প্রথমটা হচ্ছে আনফেভারেবল প্রসেস, পরেরটা হচ্ছে ফেভারেবল প্রসেস। তাহলে এই যে এম প্লাস অ্যাকুয়াস হয়ে গেল, এরা দুজন এখন স্টেবল। তাহলে সেকেন্ড স্টেপটা ফেভারেবল না আনফেভারেবল? ফেভারেবল। তাহলে ফেভারেবল হলে এনার্জি রিলিজ হয় না অ্যাবজর্ব হয়? রিলিজ হয়। হ্যাঁ, তাহলে এনার্জি যেটা রিলিজ হয় দ্যাট ইজ কল্ড, মাইনাস দেবো যেহেতু রিলিজিং এনার্জি, ডেল এইচ অফ হাইড্রেশন, যদি আমরা এনথালপিটা নেব। তাহলে এটা হাইড্রেশন অফ ক্যাটায়ন, আচ্ছা এটা হচ্ছে মাইনাস ডেল এইচ হাইড্রেশন অফ এক্স মাইনাস, এটা সিএল এম প্লাস। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই টোটালটা হচ্ছে এই দুজনের যোগফল। আচ্ছা, এখন দেখো যে এই যে দুটো স্টেপে হলো এইটা প্রসেসটা, প্রথম প্রসেসটা হচ্ছে এনার্জি দিতে হচ্ছে, আর দ্বিতীয় প্রসেসটা এনার্জি ছাড়ছে সে। তাহলে এইখান থেকে এইখানে আসতে গেলে এই যে এক স্টেপে যেটা দেখালাম, এই এক স্টেপের জন্য যে এনার্জিটা ইনভলভ, সেটাকে যদি আমি ডেল এইচ সলভেশন বলি, তাহলে আমরা অ্যাকর্ডিং টু হেসেস ল কি জানি, যে এইখানে যে ডেল এইচ সলভেশন এক স্টেপে যে এনার্জিটা ইনভলভ হয়েছে, সেটা মাল্টি স্টেপে প্রত্যেকটা স্টেপের যে এনার্জি তার যোগফলের সমান হবে। এটা হেসেস ল বলে না? হেসেস ল কি বলে, কোনো একটা প্রসেস তুমি এক স্টেপে করো আর মাল্টি স্টেপে করো, মানে এক স্টেপে করো বা 10টা স্টেপে করো, যাই করো না কেন, তোমার টোটাল এনার্জি কি থাকবে? বলো, সেম থাকবে। সেম থাকবে। তাহলে আমরা বলতে পারি না যে ডেল এইচ সলভেশনটা অ্যাকচুয়ালি দুটো স্টেপের এনার্জির যোগফল? বলতে পারি তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু হেসেস ল, কি বলতে পারি, ডেল এইচ সলভেশন ইজ ইকুয়াল টু ইউএল মানে ল্যাটিস এনার্জি মাইনাস, মাইনাস কেন দেবো, কারণ হাইড্রেশন এনার্জি মাইনাস, তাহলে ডেল এইচ অফ হাইড্রেশন, এখানে টোটাল হাইড্রেশনটা লেখা হলো, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের টোটাল। আচ্ছা, তাহলে এইটা এবার দেখো, তাহলে এইটা যদি হয়, আচ্ছা যেহেতু আমরা এখানে মানে মাইনাস বসিয়ে দিয়েছি, তাহলে এগুলোকে আমরা ম্যাগনিটিউড বলতে পারি, এই এরকম মোড দিতে পারি। আচ্ছা, তাহলে এবার দেখো কোন একটা প্রসেস ডেল এইচ সলভেশন, এই যে এমএক্স থেকে এমএক্স ক্যাটায়ন এবং এই এম প্লাস অ্যাকোয়াস এবং এম এক্স মাইনাস অ্যাকোয়াস হবে, এই যে তুমি কাজটা হয়, এই কাজটার জন্য কি তুমি বাইরে থেকে কোনো এনার্জি দাও? ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডকে জলে ডিজলভ করো, তখন কি তুমি কি হিট করো? না স্যার, না কিন্তু স্যার। ডেল্টা এইচ হাইড্রেশন থেকে শক্তিটা নিয়ে নেবে। হ্যাঁ, তাহলে তাহলে এই যে প্রসেসটা, কোনো একটা সল্ট যখন জলে ডিজলভ হয়, তখন আমরা বাইরে থেকে কিন্তু কোনো এনার্জি দিই না। তাহলে বাইরে থেকে এনার্জি যদি না দিই, তাহলে এটা স্পন্টেনিয়াসলি হয়। তাহলে যদি স্পন্টেনিয়াসলি কোনো একটা প্রসেস হয়, তাহলে মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, মানে ওরা যদি মানে এমনি এমনিতেই যদি রিয়াকশনটা হয়, তাহলে কি হবে না, এখান থেকে যে এনার্জিটা হবে সেই এনার্জিটা নেগেটিভ হবে। যদি এটা আমরা ডেল জি টার্মে করতাম, তাহলে আরো ভালো ক্লিয়ার হতো, যে ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, তাহলে সেখানে আমরা ডেল জিটা অ্যাকচুয়ালি নেগেটিভ পাবো। তো এখানে দেখো ডেল এইচটাও যদি নেগেটিভ হয়, তাহলেও কিন্তু তোমার ডেল জিটা নেগেটিভ করে দেবে সে। তাহলে আমাদের এখানে যেটা হতে হবে সেটা হচ্ছে, এই প্রসেসটা যদি স্পন্টেনিয়াসলি হতে হয়, তাহলে এখানে দেখো এইটাকে নেগেটিভ হতে হবে। তাহলে এটাকে যদি নেগেটিভ হতে হয়, তার মানে এই যে ডেল এইচ সলভেশনটা যদি নেগেটিভ হতে হয়, তাহলে হাইড্রেশন এনার্জি নেগেটিভ হতে পারে। তাহলে তাহলে এই যে ডিফারেন্সটা নেগেটিভ হতে হবে। তাহলে ডিফারেন্সটা নেগেটিভ কখন হবে? তার মানে হাইড্রেশন এনার্জি বেশি হলে। হ্যাঁ, তাহলে ডেল এইচ সলভেশন মাস্ট বি নেগেটিভ to soluble a salt that is mod del H হাইড্রেশন, এর ম্যাগনিটিউডটা কি হতে হবে? বড় হতে হবে as compared to, ঠিক না? ঠিক বলেছি?
হ্যাঁ স্যার। তাহলে তাহলে হাইড্রেশন এনার্জি যেটা রিলিজ হবে সেটা অনেকটা বেশি রিলিজ করতে হবে, সেখান থেকেই ও ল্যাটিস এনার্জিটা তৈরি করে নেবে, ল্যাটিস এনার্জিটা নিয়ে নেবে। তার মানে দুজনের যোগফলটা নেগেটিভ মানে হবে তখনই যদি হাইড্রেশন এনার্জিটার ম্যাগনিটিউড ল্যাটিস এনার্জির থেকে বেশি হয়, তাই তো? তাহলে ল্যাটিস এনার্জি সবসময় কম হতে হবে, তো তাহলে ডেল এইচ সলিউশনটা নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সলিউবল টেন্ডেন্সি, কোন একটা সল্ট সলিউবল হওয়ার টেন্ডেন্সি কখন দেখাবে, তাহলে ল্যাটিস এনার্জি কিরকম হতে হবে? তাহলে শুধু যদি ল্যাটিস এনার্জি টার্মে বলি, কম হতে হবে না বেশি হতে হবে? ল্যাটিস এনার্জি কম হতে হবে। তাহলে ল্যাটিস এনার্জি যত কম হবে তত সলিউবল হওয়ার টেন্ডেন্সি কি হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি। বেশি হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ইউএল এই ম্যাগনিটিউডটা যত কমবে, এর ম্যাগনিটিউড যত কমবে, অথবা ডেল এইচ হাইড্রেশনের ম্যাগনিটিউড যত বাড়বে তত সলিউবিলিটি কি হবে? বাড়বে। সলিউবিলিটি বাড়বে। সলিউবিলিটি বাড়বে। ওকে, এটা মনে থাকবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ল্যাটিস এনার্জি কম হলে সলিউবিলিটি বাড়বে, তো ল্যাটিস এনার্জি কম কখন হবে? রেডিয়াস রেশিও যদি কম হয়, হ্যাঁ, তার মানে লুজ প্যাকিং যদি হয়, তাই না? রেডিয়াস রেশিও যদি কম হয় বা লুজ প্যাকিং যদি হয়, যত লুজ প্যাকিং হবে তত তার ল্যাটিস এনার্জি কম হবে, আর ল্যাটিস এনার্জি যত কম হবে সলিউবিলিটি তত কি হবে? বেশি হবে। বেশি হবে। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে একটা সিম্পল একটা পয়েন্ট করি, তাহলে কি হবে? প্রথমত দেখো, ক্লোজ প্যাকিং আর লুজ প্যাকিং আমরা কি বলেছিলাম যে ক্লোজ প্যাকিং হতে গেলে ক্যাটায়ন অ্যানায়নের সাইজটা কেমন হতে হবে? সমান প্রায় সমান। সমান। মানে সমান তো হবে না, মানে ডিফারেন্সটা কম হতে হবে, তাই তো? ডিফারেন্সটা যতটা সম্ভব কম হতে হবে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের যে ডিফারেন্সটা যত কম হবে, মানে তারা সিমিলার যত হবে, তত তারা সুন্দর ক্রিস্টাল তৈরি করবে বা তারা স্টেবল ক্লোজ প্যাকিং তৈরি করবে। তাহলে ল্যাটিস এনার্জি তাদের ক্ষেত্রে কি হবে? ল্যাটিস এনার্জি বেশি হবে, তাই তো? তাহলে ল্যাটিস এনার্জি যাদের বেশি বেশি হবে তাদের সলিউবিলিটি কি হবে ওয়াটারে? কম হবে। কমে যাবে। কমে যাবে। তাহলে যদি বলা হয় লিথিয়াম ফ্লুরাইড, কি বলবে? সলিউবিলিটি কেমন হবে ওয়াটারে? কম হবে। হ্যাঁ, কেন? দুটো সাইজ প্রায় সেম, তাই ল্যাটিস এনার্জি বেশি, সলিউবিলিটি কম। ভেরি গুড। তাহলে লিথিয়াম ফ্লুরাইডে লিথিয়াম প্লাস এবং ফ্লুরাইড মাইনাস দুটোই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, এবং দুজনেরই সাইজ হচ্ছে ছোট এবং কম্পারেবল, মানে প্রায় কাছাকাছি আর কি। তো দুজনেই ছোট এবং কাছাকাছি সাইজের যেহেতু, তাহলে তাদের মধ্যে যে ক্রিস্টালটা, তাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে, যে ক্রিস্টাল প্যাকিংটা তৈরি হবে, সেই প্যাকিংটা ভীষণ টাইট প্যাকিং হবে, ক্লোজ প্যাকিং হবে। তো এরকম ক্লোজ প্যাকিং যদি হয় তাহলে কি হবে? তার ল্যাটিস এনার্জিটা কি হবে? ভীষণ বেশি হবে। তো ল্যাটিস এনার্জি যদি খুব বেশি হয় তাহলে তাকে ভেঙে অ্যানায়ন তৈরি করতে পারবে না, ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে দেওয়া সম্ভব হবে না, ল্যাটিস এনার্জি খুব বেশি। তাহলে তাদেরকে ক্যাটায়ন Li প্লাস এবং F মাইনাসে তৈরি করা টাফ হয়ে যাবে, তার ফলে সলিউবিলিটি তাদের খুব কম। ওই জন্য LiF কিন্তু ওয়াটারে ভেরি লেস সলিউবল। ক্লিয়ার? লজিকটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, যদি স্যার। বলা হয়, যদি LiF এর পরিবর্তে যদি বলা হয় LiI, লিথিয়াম আয়োডাইড, সলিউবল হবে। হাইলি সলিউবল হবে, তাই না? হাইলি সলিউবল হবে কেন? কারণ লিথিয়াম আয়োডাইডে লিথিয়াম খুব ছোট আর আয়োডাইড খুব বড়, তাহলে এদের মধ্যে সাইজ মিসম্যাচ আছে। সাইজ মিসম্যাচ যদি হয় তাহলে কি হবে? একজন খুব ছোট একজন খুব বড় হয়ে গেলে তাহলে এদের মধ্যে প্যাকিং যেটা হবে সেই প্যাকিংটা লুজ প্যাকিং হবে, আর লুজ প্যাকিং যদি হয় তাহলে কি হবে? তাহলে ল্যাটিস ল্যাটিস এনার্জি এনার্জি কম হবে। ভীষণ কম হবে, আর ল্যাটিস এনার্জি যত কম হবে সলিউবিলিটি তত কম হবে। তাই জন্য ল্যাটিস এনার্জি যত কম হবে সলিউবিলিটি তত বেশি হবে। তাই জন্য LiI হাইলি সলিউবল ইন ওয়াটার। মনে থাকবে? তাহলে দেখো,
দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে লার্জ অ্যানায়ন প্লাস স্মল ক্যাটায়ন। আচ্ছা, আরেকটা হচ্ছে লার্জ ক্যাটায়ন প্লাস স্মল অ্যানায়ন। হ্যাঁ, যেমন বেরিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইডে কি আছে? বেরিয়াম কেমন বড়, ছোট না বড়? বড়। বড়। অক্সাইড কেমন? ছোট। ছোট। তাহলে এক্ষেত্রেও কিন্তু তুমি ক্লোজ প্যাকিং দেখতে পাবে না। তো লার্জ ক্যাটায়ন স্মল অ্যানায়ন বা লার্জ অ্যানায়ন স্মল ক্যাটায়ন যদি হয় তাহলে কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ মিসম্যাচ। তাহলে সাইজ মিসম্যাচ যদি হয় তাহলে কি হবে? লুজ প্যাকিং। গুড ক্যাটায়ন অ্যানায়ন কন্ট্যাক্ট, নো গুড ক্যাটায়ন অ্যানায়ন কন্ট্যাক্ট আর অ্যানায়ন অ্যানায়ন অর ক্যাটায়ন ক্যাটায়ন, যেরকম হবে আর কি। বড় ক্যাটায়ন হলে ক্যাটায়ন ক্যাটায়ন, বড় অ্যানায়ন হলে অ্যানায়ন ক্যাটায়ন ক্যাটায়ন আর অ্যানায়ন অ্যানায়ন রিপালশন। তাহলে এর জন্য কি হবে? লুজ প্যাকিং হবে। লুজ প্যাকিং হবে। আর লুজ প্যাকিং যদি হয় তাহলে কি হবে? লো ল্যাটিস এনার্জি হবে। আর লো ল্যাটিস এনার্জি হলে কি হবে? স্টেবিলিটি আনস্টেবল হবে, তাই তো? আর লো ল্যাটিস এনার্জি যদি হয় তাহলে সলিবিলিটি কি হবে? বাড়বে। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এটাও মানে একদম আমাদের একদম নখদর্পণে এই জিনিসটা আমরা পুরো বুঝলাম। তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে দেখো আমরা এখান থেকে আলোচনা করতে পারি যে ল্যাটিস এনার্জি যত কম হবে তোমার সলিবিলিটি বেশি হবে। দেখো এখান থেকে যদি তোমাকে একটা কোশ্চেন দেয়, ধরো সিইউ 2013-তে একটা কোশ্চেন এসেছিল, মেনি টাইমস এসছে, সেটা হচ্ছে ডিসকাস, এটা লিখে নিয়েছো তো? পুরোটা লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ডিসকাস দি ট্রেন্ড, discuss the trend in solubility of MClO4, যেখানে M হচ্ছে লিথিয়াম, সোডিয়াম এন্ড পটাশিয়াম। কি হবে বলো? লিথিয়ামের থেকে সোডিয়াম আর সোডিয়ামের থেকে পটাশিয়াম মানে বাড়বে, সরি কমবে, উল্টো বলছি। মানে সলিবিলিটি, সলিবিলিটি বলছো? না, লিথিয়ামের সলিবিলিটি তো সবচেয়ে বেশি হবে। লিথিয়াম পারক্লোরেট, হ্যাঁ। হ্যাঁ। কেন? কারণ লিথিয়াম ছোট, ল্যাটিস এনার্জি কম। বেশ, তারপর তারপর সোডিয়াম তো লিথিয়ামের থেকে একটু সাইজে বড়, আর পটাশিয়ামের সাইজ সবচেয়ে বড়, তার সাইজ মিসম্যাচ ক্রমশ কমতে থাকে, তাই ল্যাটিস এনার্জি বাড়তে থাকে, সলিবিলিটি কমে। বেশ, ভেরি গুড। তাহলে সবাই ক্লিয়ার তো এটা? দেখো তাহলে একদম এই যে এইখানে কোন এই যে দুটো কেস আমরা বলছিলাম, এই দুটোর মধ্যে কোনটা খাটছে এক্ষেত্রে? দেখো প্রথম হচ্ছে ClO4 হচ্ছে অ্যানায়ন, তাহলে ClO4 অ্যানায়ন মানে লার্জ অ্যানায়ন, লার্জ অ্যানায়ন, তাই তো? তাহলে লার্জ অ্যানায়ন এবং স্মল ক্যাটায়ন, এরা স্মল ক্যাটায়ন। এবার স্মল ক্যাটায়নের মধ্যে যত স্মল হবে তত সাইজ মিসম্যাচ হবে। তাহলে লিথিয়াম সবচেয়ে ছোট, তাহলে ভেরি স্মল ক্যাটায়ন, তাহলে সাইজ মিসম্যাচ প্রচুর আছে এখানে। তাহলে কি হবে? ক্যাটায়ন অ্যানায়ন কন্ট্যাক্ট কম হবে, অ্যানায়ন রিপালশন বাড়বে, লুজ প্যাকিং হবে, লো ল্যাটিস এনার্জি হবে,
হাই সলিবিলিটি ও নট। তাহলে এই হচ্ছে ফান্ডা। তাহলে আমরা যে কোনো সলিবিলিটি কোশ্চেন দিলে আমরা প্রথমে কোনটা লিখব, কি লিখব, প্রথমে কোন কোন পার্টটা লিখব? স্যার ওই যে সাইজ মিসম্যাচ মানে ওই লার্জ অ্যানায়ন প্লাস স্মল মানে ওইখান থেকে শুরু করতে হবে ওই প্লাস ওখান থেকে শুরু করে পুরো অ্যারো অ্যারো দিয়ে যে কটা পয়েন্ট বলা হয়েছে এই প্রত্যেকটা পয়েন্ট তোমাকে ভাষায় লিখতে হবে। যেমন আমরা ওই আগেও এই ধরনেরই লিখেছি তোমার ওই থার্মাল স্টেবিলিটি বা হাইড্রেশন সবগুলোর ক্ষেত্রে, হাইড্রেটেড ক্রিস্টালের ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রেও লিখতে হবে। তো প্রথমে সবসময় এই টোটকাটা লিখবে, টোটকাটা একটা এই একই রকম টোটকা সবার জন্য হবে। তাহলে কি হবে, তোমার এক একটা কোশ্চেনের অ্যান্সার একরকম হয়ে যাবে না। তাহলে একটা ফান্ডা প্রথমে সবার জন্য হবে, তারপর ইন দিস কেস, কোন কেস না যে কম্পাউন্ডটা তোমাকে দিয়েছে এই কম্পাউন্ডটা, এইটা নিয়ে ইন দিস কেস কি হচ্ছে সেটা ডিসকাস করে দাও, ব্যাস হয়ে গেল। দুটো প্যারার মধ্যে কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। প্রথম প্যারায় কমন কথাটা সবার জন্য যেটা লিখতে হবে সেটা লিখবে, আর দ্বিতীয় প্যারায় যেটা কোশ্চেন দিয়েছে সেটা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এটার প্রথম প্যারা যেটা আছে এটা কি একটু লিখে দেবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লিখে দেবো? আচ্ছা তাহলে লেখো। তাহলে যেটা হচ্ছে জেনারেল কথা সবার জন্য যেটা লিখতে হবে সেটা আমি লিখিয়ে দিচ্ছি, বা এই অ্যান্সারটা আমি করিয়ে দিচ্ছি। এবার এই ধরনের যে কোনো কোশ্চেন দিলেই তুমি ওই প্রথম প্যারাটা সবার জন্য কমন, দ্বিতীয় প্যারাটা যে কোশ্চেন দেবে সেই কোশ্চেনটার অ্যান্সার। ওকে, তাহলে লেখো। কোশ্চেনটা লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, লেখো in terms of solubility, in terms of solubility, in terms of solubility, when, in terms of solubility, when the salt possess, when the salt possess, possess, possess মানে দেখায় বা উপস্থাপন করে, when the salt possess, possess, when the salt possess large anion and small cation, large anion or small cation, large anion and small cation, large anion and small cation, or large cation and small anion, large cation and small anion, small anion, comma, comma, there is a huge size mismatch, there is a huge size mismatch, there is a huge size mismatch is observed, there is observed now, there is a huge size mismatch observed, full stop. Therefore in this case, therefore in this case, therefore in this case, no good cation anion contact takes place, no good cation anion contact takes place, no good cation anion contact takes place, full stop. Full stop দিয়েছো? No good cation anion contact takes place, full stop. Furthermore, anion or cation repulsion increases. হ্যাঁ, যদি যখন কোশ্চেনটায় অ্যানায়ন বড় হবে তখন অ্যানায়ন রিপালশনটা উল্লেখ করবে, আর যখন ক্যাটায়ন বড় হবে তখন ক্যাটায়ন রিপালশনটা উল্লেখ করবে, যেখানে যেরকম কোশ্চেন দেবে সেটা। ফার্দারমোর anion / cation repulsion increases.
and anion slash cation repulsion increases, full stop. Due to this, the crystal becomes loose packing. Due to this, the crystal becomes loose packing, বা ল্যাটিস becomes loose packing. Pauses loose packing, যেভাবে খুশি। The crystal pauses loose packing and shows low lattice energy. Crystal pauses loose packing and shows low lattice energy. So shows low lattice energy. লিখেছ? ঠিক আছে, লিখেছ? Yes. Okay. Low lattice energy, full stop. With decrease in lattice energy, solubility of the salt in water increases. With decrease in lattice energy, solubility of the salt in water increases. Solubility of the salt increases, full stop. So the salt having low lattice energy, full stop দিয়ে লেখো। So the salt having low lattice energy, are highly soluble in water. Okay, লিখেছো? স্যার লাস্ট লাইনটা একবার বলবেন? লাস্ট লাইন বলো তুমি। সো কোথায় শেষ করেছি আমি, বলো? So the salt having low lattice energy is highly soluble in water. হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে সবার জন্য। এবার প্যারা চেঞ্জ করে এটা লিখবো। দেখো, in case of MCl4, ব্র্যাকেটে M equal to Li sodium potassium. In case of MCl4, ব্র্যাকেটে M equal to Li sodium and potassium. হয়েছে? In case of MClO4, bracket M equal to Li sodium and potassium, bracket close, ClO4 minus, bracket close করে কমা দাও, দিয়ে লেখো ClO4 minus is a large anion, full stop. এবার নিচে লেখো সাইজ অফ ক্যাটায়নস, সেটা কি আছে? Li প্লাস less than সোডিয়াম প্লাস less than পটাশিয়াম। যদি এটা হয় তাহলে কি হবে? তাহলে এবার কি হবে? যদি সাইজ অফ ক্যাটায়ন এটা হয় আর অ্যানায়নটা খুব বড় হয়, তাহলে packing
ইন দ্য ক্রিস্টাল সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ হবে কোথায়? LiClO4, তারপর NaClO4, তারপর KCl। তাহলে এটা যদি প্যাকিং যদি এটা হয়, তাহলে ল্যাটিস এনার্জি কি হবে? ল্যাটিস এনার্জি LiClO4 ঠিক আছে। নিচে এবার লেখো নো lower the lattice energy higher will be the solute. So order of solubility LiClO4 greater than NaClO4 হয়েছে? বোঝা গেল? কার কোনো ডাউট আছে? না স্যার। সবাই লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। তাহলে মানে ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে এক্সপ্লেন করতে হবে অ্যান্সারটা লেখার নিয়মটা? তাহলে এইটা যে একটা যে করিয়ে দিলাম, এবার এখান থেকে যত কোশ্চেন আসবে সব একই সলিবিলিটি রিলেটেড, এই ধরনের যা কোশ্চেন আসবে সব এইরকমভাবে অ্যান্সার করতে হবে। যেমন ধরো আমি তোমাকে যদি এটা বলি যে এই কোশ্চেনটার অ্যান্সার তুমি কি বলবে? বিটুইন SrSO4 মানে স্ট্রনসিয়াম সালফেট and MgSO4, which one is more soluble and why? এটা বেশ কয়েকবার পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? স্যার প্রথমে ওই পার্টটা লিখে নেবো, মানে যেটা সবার ক্ষেত্রে কমন, ওটা লেখার পরে ইন কেস অফ SrSO4 অ্যান্ড MgSO4 লিখে নেওয়ার পরে সাইজ অফ ক্যাটায়ন Sr প্লাস লেস দ্যান Mg, Sr2 প্লাস লেস দ্যান Mg2 প্লাস, তারপর লেস হবে দ্যান, সরি গ্রেটার দ্যান, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে ছোট হবে। প্যাকিং ইন দ্য ক্রিস্টালের ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়াম ছোট, স্ট্রংসিয়াম বড়, মানে গ্রেটার দ্যান, এই স্ট্রংসিয়াম গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম, তারপর ল্যাটিস এনার্জি স্ট্রংসিয়াম গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম, তারপর হবে সলিউবিলিটি, মানে উই নো লোয়ার দ্য ল্যাটিস এনার্জি হায়ার উইল বি দ্য সলিউবিলিটি লেখার পরে স্টেবিলিটির অর্ডারটা হবে MgSO4 গ্রেটার দ্যান SrSO4। সলিবিলিটি। হ্যাঁ স্যার। তাহলে আমাদের এখানে জাস্ট কি হবে, একই রকম আগের অ্যান্সারটাই হবে। সবাই একমত তো? তাহলে সলিবিলিটি কি হবে অ্যান্সার? কোনটার বেশি হবে এক কথা যদি জিজ্ঞেস করা হয়? MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট ইজ মোর সলিবল দ্যান স্ট্রনসিয়াম সালফেট। তাহলে এখানে আমাকে দেখতে হবে কমন কি আছে, সালফেট। তাহলে দু জায়গায় অ্যানায়ন সেম আছে। এবার অ্যানায়নটা কেমন? অ্যানায়নটা হচ্ছে লার্জ অ্যানায়ন, এটা আমি দেখে নিলাম লার্জ অ্যানায়ন। এবার আমার দেখতে হবে ক্যাটায়নের সাইজ। সাইজ অফ ক্যাটায়ন কি আছে? সাইজ অফ ক্যাটায়ন আছে স্ট্রনসিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে স্ট্রনসিয়াম 2+টা বড়। তাহলে যত বড় ক্যাটায়ন আর বড় অ্যানায়ন যত হবে তত তাদের ল্যাটিস এনার্জি ভালো হবে। তাহলে ওই প্যাকিং ট্যাকিং বলবে, বলে ল্যাটিস এনার্জি কি দাঁড়াবে? আমি শুধু খুব সংক্ষেপে উত্তরটা জাস্ট বার করে নিয়ে আসছি, তোমরা ওই ফরম্যাটে লিখবে।
তাহলে কি হবে, স্ট্রনশিয়াম সালফেটের ল্যাটিস এনার্জি কি হবে, বেশি না কম? বেশি হবে। বেশি হবে। তাহলে বেশি হবে, তাহলে ল্যাটিস এনার্জি বেশি হলে সলিবিলিটি কি হবে, আমরা কি পেলাম? কম হয়। কম হবে। তাহলে SrSO4 less than ওকে। তাহলে এটাই তোমাকে ব্যাখ্যা করতে বলছে হুইচ ওয়ান ইজ মোর সলিউবল এন্ড হোয়াই। পারা যাবে তো আগের ফরম্যাটে? সবাই কনফিডেন্ট তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইভাবে করতে হ্যাঁ, হবে, স্যার। এগুলো 2 নম্বরের একটা কোশ্চেন আসবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, তার CU 2010 এবং তারপরেও এসছে। দেখো MgSO4 is freely soluble in water. Whereas BaSO4 is almost insoluble in it. On the other hand, barium oxide is 200 times more soluble than MgO in water. ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। বলো এটা কি হবে? ফার্স্ট এরটা তো ওই ম্যাগনেসিয়ামের সাইজ যেহেতু ছোট, আর BaSO4 এর দুটো ক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়ন সাইজ প্রায় সমান, তাই জন্য ম্যাগনেসিয়াম সালফেট বেশি সলেবল হবে। আর সেকেন্ড ক্ষেত্রে যেহেতু বেরিয়ামের সাইজ আর বেরিয়াম মানে অক্সাইডের সাইজ, হ্যাঁ বেরিয়ামের সাইজ আর অক্সাইডের সাইজের মধ্যে মানে মিসম্যাচ অনেক বেশি, তাই জন্য এটা লুজ প্যাকিং। সো এটা ল্যাটিস এনার্জি কম আর সলিবিলিটি বেশি। আর ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের সাইজের সিমিলারিটি অনেক বেশি, তাই ক্লোজ প্যাকিং, ল্যাটিস এনার্জি বেশি, সলিবিলিটি কম। ভেরি গুড। এই তো, তাহলে এইভাবে অ্যান্সার হয়ে যাবে। এগুলো খুব হাতি ঘোড়া নয়, দেখবে এইগুলো করতে গিয়ে অনেক ছেলে মেয়ে এত জগাখিচুড়ি করে ফেলে যে আসল অ্যান্সারটাই ঠিকঠাক এক্সপ্লেন করতে পারে না। নির্দিষ্ট ফরম্যাটে থাকলে কোনো ব্যাপারই নয়, মানে ফরম্যাটের বাইরে যাবে না, তাহলে দেখবে গোলাবে না, তাহলে অ্যান্সার খুব সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে এখানে দুটো ভাবে মানে দুটো অ্যান্সার, মানে দুটো কোশ্চেন আছে এখানে, তাই না? তাহলে দুটো কোশ্চেন যদি থাকে, প্রথম কোশ্চেন আছে বিটুইন MgSO4 আর BaSO4, এই দুটোর মধ্যে কম্প্যারিজন। আর সেকেন্ড কোশ্চেন আছে বেরিয়াম অক্সাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম অক্সাইড। মানে মেনলি বলতে চাইছে যখন সালফেট দিচ্ছি একরকম রেজাল্ট আসছে, আর যখন অক্সাইড দিচ্ছি উল্টো রেজাল্ট আসছে, তাই না? তো এটা হতেই হবে, কারণ প্রথমটার ক্ষেত্রে অ্যানায়ন লার্জ ছিল, ক্যাটায়ন স্মল ছিল, আর দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যানায়ন খুব স্মল, ক্যাটায়ন বড়। তাহলে এইভাবে এক্সপ্লানেশনটা হবে। তো প্রথম এক্সপ্লানেশনে আমরা যদি একটু হিন্টস দিই, তাহলে কি হবে? প্রথম এক্সপ্লানেশনে আমাদের SO4টা হচ্ছে অ্যানায়ন, এটা আমাদের পয়েন্ট আউট করতে হবে। তাহলে এটা লার্জ না স্মল? লার্জ। লার্জ। আর সেকেন্ড কোশ্চেনে যেটা বলেছে তোমরা ওইভাবে গুছিয়ে করবে যেভাবে আমরা বলে দিয়েছি, এই জিনিসগুলোকে মাথায় রাখবে যেগুলো আমি পয়েন্টে লিখছি। আচ্ছা, দ্বিতীয় কেসে আছে অক্সাইড। অক্সাইড কি ধরনের অ্যানায়ন? স্মল স্মল অ্যানায়ন। তাহলে স্মল অ্যানায়ন আর এটা লার্জ ক্যাটায়ন। এবার দেখতে হবে তোমার এবার ক্যাটায়নগুলো যেগুলো দিয়েছে, সাইজ অফ ক্যাটায়ন, সেখানে এখানে অবশ্যই তোমার কি আছে, Mg2+ লেস দ্যান বেরিয়াম 2+, এখানেও তাই, এখানেও ক্যাটায়ন একই দিয়েছে, তাহলে এখানেও আমরা একই কথাই লিখব। তাহলে এবার এইটা যদি হয়, তাহলে যে লার্জ অ্যানায়নের সঙ্গে লার্জ ক্যাটায়ন সবসময় ভালো যাবে, তার মানে
ল্যাটিস এনার্জি বা প্যাকিং যদি বলি, সবচেয়ে ভালো প্যাকিং কোথায় হবে? লার্জ অ্যানায়ন যেহেতু, তাহলে লার্জ ক্যাটায়নের সঙ্গে, তার মানে বেরিয়াম সালফেট গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম সালফেট। এটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। আর এখানে প্যাকিংটা কিরকম হবে? যেহেতু স্মল, তাহলে স্মল অ্যানায়ন সবসময় স্মল ক্যাটায়নের সঙ্গে যাবে, তাহলে এখানে প্যাকিং সবচেয়ে ভালো হবে এমজি অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড গ্রেটার দ্যান বেরিয়াম অক্সাইড। তাহলে এর উপরে দাঁড়িয়ে থাকবে ল্যাটিস এনার্জি, তাহলে ল্যাটিস এনার্জিটা কি হবে? ল্যাটিস এনার্জি যেটা প্যাকিং বেশি তার ল্যাটিস এনার্জি বেশি, বেরিয়াম সালফেট গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম সালফেট। এখানে ল্যাটিস এনার্জি কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড গ্রেটার দ্যান বেরিয়াম অক্সাইড। তাহলে সলিবিলিটি কি হবে? MgSO4 greater than BaSO4. এটা জাস্ট ল্যাটিস এনার্জির সঙ্গে সলিবিলিটি ইনভার্স, তাহলে এটা যা অর্ডার আছে সেটা উল্টে যাবে। তাহলে MgSO4 এটা তার BaSO4। আর এখানে সলিবিলিটি কি হবে? সলিবিলিটি NH2 এটা উল্টে যাবে, ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে তোমাকে মানে দুটো ভাবে আলাদা আলাদা করে কোশ্চেন অ্যান্সার করতে হবে, মানে টোটাল 4টে প্যারা হবে আর কি। ঠিক আছে, দুটো প্যারা, একটা কোশ্চেনে দুটো করে প্যারা হয়েছে, এটা 4টে প্যারা হবে, দুটো কোশ্চেন এখানে আছে। তাহলে এইভাবে অ্যান্সার করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এইটা বলো দেখি, আচ্ছা বেরিলিয়াম হাইড্রোক্সাইড ইজ ইনসoluble বাট বেরিয়াম হাইড্রোক্সাইড ইজ fairly soluble in water. বলবো হ্যাঁ, OH মাইনাস যে অ্যানায়নটা ওটা সাইজটা ছোট, আর যেহেতু বেরিলিয়ামের সাইজটা ছোট তাই জন্য ওর মানে OH মাইনাস আর বেরিলিয়ামের মধ্যে সাইজ মিসম্যাচটা কম। তার জন্যে কি হয়, ল্যাটিস এনার্জিটা মানে বেশি আচ্ছা হয়। ওইগুলো আর ওইগুলো না বললেও হবে, মানে ওগুলো তো তুমি পারবেই। তাহলে তুমি জাস্ট এটাকে এখান থেকে যেটা পেয়েছো সেটা হচ্ছে কি, হাইড্রোক্সাইড কি বলছো, স্মল না লার্জ? স্মল অ্যানায়ন। স্মল অ্যানায়ন, বেশ। তাহলে এখানে স্মল অ্যানায়ন যদি হয়, তো সবচেয়ে ভালো ল্যাটিস এনার্জি কার সঙ্গে করবে? ছোট ক্যাটায়নের হ্যাঁ, সাথে, যেমন তাহলে ছোট বেরিলিয়াম। ক্যাটায়নকে BE, বেশ। তো ব্যাস হয়ে গেল, আর কিছু বলার দরকার নেই, তারপর বাকিটা আমরা পেয়ে যাবো। আচ্ছা তাহলে সাইজ অফ, তাহলে কি হচ্ছে, বেরিলিয়াম 2+ লেস দেন বেরিয়াম 2+। তাহলে সবচেয়ে ভালো ল্যাটিস এনার্জি কার সঙ্গে হবে? বেরিলিয়াম 2+। বেরিলিয়াম মানে BOH হোল 2 যেটা তার সলিবিলিটি, তাহলে কি হবে সলিবিলিটি শ্রেয়া?
বেরিলিয়াম বেরিলিয়ামের কম হবে, মানে উল্টো হবে ল্যাটিস এনার্জির থেকে। তাহলে BaOH হোল টু গ্রেটার দ্যান BOH। ঠিক আছে, তাহলে উত্তর মিলেছে তো? আচ্ছা, এইটাকেই তোমরা ওইভাবে যেভাবে যে ফরম্যাটে লেখা হয়েছে ওই ফরম্যাটেই লিখবে। আচ্ছা, নেক্সট। স্যার বলো। স্যার বলছি যে ক্যাটায়নের সাইজের ছোট বড় কোনটা কম্পেয়ার করে বুঝতে পারবো, কিন্তু স্যার অ্যানায়নের সাইজ কোনটা ছোট কোনটা বড় স্যার হ্যাঁ, কিভাবে ওটা ওটাও বুঝবো? পারবে পারবে পারবে। এই যে এই কোশ্চেনটা করো, তাহলে বুঝতে পারবে। এই দেখো, বলছে BaOH হোল টু is highly soluble in water but BaSO4 is almost insoluble. বলো, এটা কে বলতে পারবে? স্যার SO4 বড় আয়ন, সেজন্য মানে SO4 এর সঙ্গে Ba+ ও বড় আয়ন, ওই জন্য ওই BaSO4 এর ক্ষেত্রে ল্যাটিস এনার্জিটা বেশি হবে কম্বাইন্ডের জন্য, তাই জন্য মানে সলিবিলিটি কম হবে। আর এখানে যেহেতু OH মাইনাস অ্যানায়নটা ছোট, সেই জন্য ল্যাটিস এনার্জি কম হবে, Very তাই good. সলিউবল তাড়াতাড়ি হবে। তাই তো, বুঝতে পেরেছো? অসীমা বলছিলে নাকি কোশ্চেনটা? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এইরকম যদি এরকমই দেবে তোমার অ্যানায়ন যদি ডিফারেন্ট হয়, তাহলে তুমি সাইজ বলতে পারবে না। দেখো, হাইড্রক্সাইড ছোট, সালফাইড বড়, এটা তো বুঝতেই পারছো। তাহলে এখানে আমাকে দেখতে হবে ক্যাটায়নটা কম্পেয়ার করতে হবে। তাহলে বেরিয়াম 2+টা কি ক্যাটায়ন, স্মল না লার্জ? লার্জ। লার্জ। এবার কম্প্যারিজনটা কি হবে? সাইজ অফ অ্যানায়ন দিয়ে। মানে তোমার দুভাবেই কোশ্চেনটা দিতে পারে। তাহলে সাইজ অফ অ্যানায়ন কি আছে? SO4 2- গ্রেটার দ্যান OH-। তাহলে ল্যাটিস এনার্জি সবচেয়ে বেশি হবে কোন ক্ষেত্রে? BaOH হোল টু এর ক্ষেত্রে কম হবে। কম হবে। তাহলে BaSO4টা বেশি হবে as compared to BaOH হোল টু। ঠিক আছে, তাহলে ল্যাটিস এনার্জি যদি কম হয় তাহলে সলিবিলিটি ওকে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। এটা বলো। ওই O2- ক্যাটায়নটা যেহেতু ছোট, তাই সাইজ মিসম্যাচ কম, সেই জন্য ল্যাটিস এনার্জিটা বেশি, তাই সলিউবিলিটি বেশি। আচ্ছা, তাহলে বেরিলিয়ামকে তুমি কি বলছো, ছোট না বড়, সেটা আগে বলো। ছোট ছোট। স্মল। সেটাকে বলে নিতে হবে। তো বেরিলিয়াম 2+, তাহলে এটাকে আমরা স্মল বলছি কারণ এটা স্মলই, সবচেয়ে উপরের দিকে আছে, স্মল ক্যাটায়ন। এবার তুমি বলো, তাহলে এবার তুমি সাইজ অফ অ্যানায়ন
সাইজ অফ অ্যানায়ন, তাহলে কি হচ্ছে অক্সাইড সরি লেস দ্যান সালফেট। তাহলে ল্যাটিস এনার্জি কার সবচেয়ে বেশি হবে? বিইও। solubility ওকে। লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার লাস্টে দুটো কোশ্চেন দিয়ে দেখো তো তোমরা জাস্ট পারো কিনা, এটা তুমি সহজ, তাহলে জাস্ট দেখেই বলে দেওয়া যাবে। সেটা হচ্ছে Na2SO4 আর BaSO4 কে সলিউবল হবে? Na2SO4। Na2SO4। হয়ে গেল। আচ্ছা, যদি তোমার বলে BaSO4 হ্যাঁ আর বললো BeSO4, তাহলে কি বলবে? BaSO4 এর বেশি হবে, BaSO4 কি সলিবিলিটিটা বেশি হবে। কার বেশি হবে? BeSO4। BeSO4 বেরিলিয়াম। এটা কি হবে? BaO এর সলিবিলিটি বেশি হবে। এগুলো সব ইন ওয়াটার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখান থেকে মোটামুটি সলিবিলিটি কোশ্চেনগুলো আমাদের হলো আর কি, ঠিক আছে। ওকে, কারো কোনো ডাউট নেই তো সলিবিলিটি নিয়ে? তাহলে এবার দেখো, এই পর্যন্ত পড়ার পরে এই যে সব কিছু পড়ে ফেলে ল্যাটিস এনার্জি ল্যাটিস এনার্জি ল্যাটিস এনার্জি, বারবার ল্যাটিস এনার্জি বলছি আমরা, কিন্তু আমরা কি সত্যি সত্যি ল্যাটিস এনার্জি নিয়ে পড়াশোনা করেছি এখনো পর্যন্ত সেইভাবে? না স্যার। করিনি, কিন্তু আমরা প্রাথমিক একটা ধারণার উপর বেস করে সমস্ত যা পড়াশোনা করছি যে ল্যাটিস এনার্জি মানে কি, কোনো একটা ক্রিস্টাল তারকে যদি ল্যাটিস এনার্জি দেওয়া হয় তাহলে 1 মোল পরিমাণ ক্রিস্টাল ভেঙে তার করসপন্ডিং আয়নে পরিণত হয়। এটা হচ্ছে ল্যাটিস এনার্জি, আমরা বলে আসছি। তার মানে এখান থেকে পরিষ্কার যে ল্যাটিস যত টাইট হবে, যত শক্তপোক্ত হবে, তাহলে তাকে ভাঙতে বেশি শক্তি দিতে হবে, তার মানে ল্যাটিস এনার্জি বেশি লাগবে। তো যত শক্ত ল্যাটিস তত তার ল্যাটিস এনার্জি বেশি। এইটুকু আমরা জেনেছি এবং এইটুকুর উপর বেস করে আমরা অনেক কিছু এক্সপ্লেন করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ল্যাটিস এনার্জি নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করব, মানে এখানে এর ডেফিনিশন পড়ব এবং এখান থেকে কোনো একটা সল্টের ল্যাটিস এনার্জি বার করতে হবে কি করে, তার মানটা বার করা। এই মানটা তো বার করা আমরা শিখিনি, আমরা শুধু শিখেছি কার ল্যাটিস এনার্জি বেশি হবে কার কম হবে এটা বলতে পেরেছি, কিন্তু কত হবে, সেই ভ্যালুটা কত হবে
সেই ভ্যালু বা ম্যাগনিটিউড কত হবে সেটা নিয়ে আমরা কোথাও আলোচনা করিনি বা সেই স্কোপ আমরা এখনো পাইনি। তো এইবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি নিয়ে ডিটেলে একটু পড়াশোনা করব, যে ল্যাটিস এনার্জি কি এবং ল্যাটিস এনার্জি কি করে ডিটারমাইন করতে হয় কোনো একটা কম্পাউন্ডের জন্য। তো সেইটা আমরা একটু ডিসকাস করব, কারণ এখানে নিউমেরিক্যাল কোশ্চেন হবে। ওকে, হেডিং দাও ল্যাটিস এনার্জি। ঠিক আছে, দেখ তাহলে একটা জিনিস তোমরা একটু ভালো করে শোনো। আমরা এতক্ষণ ধরে ল্যাটিস এনার্জিকে কিভাবে বলে এসেছি যে কোনো একটা ক্রিস্টাল কতটা ক্রিস্টালকে ভাঙতে হবে, কত পরিমাণ ক্রিস্টালকে ভাঙতে হবে? 1 মোল পরিমাণ। 1 মোল পরিমাণ। তার মানে 1 মোল পরিমাণ যদি ক্রিস্টাল হয় তার মানে তার মধ্যে কটা আয়ন রয়েছে? টোটাল নাম্বার অফ আয়নস কটা? 6.022 into 10 to the power 22। তার মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন সেখানে আছে। তাহলে এইরকম অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন দিয়ে একটা ক্রিস্টাল তৈরি হয়েছে, দ্যাট ইজ কল্ড 1 মোল ক্রিস্টাল। এবার এই ক্রিস্টালকে তুমি ভেঙে এই অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়নগুলোকে পুরোপুরি আলাদা করে দেবে একে অপরের থেকে। তাই আলাদা করতে গেলে একটা এনার্জি তোমাকে দিতে হবে, কারণ এটা একটা এন্ডোথার্মিক প্রসেস। তাহলে তোমাকে যে এনার্জিটা দিতে হচ্ছে সেই এনার্জিটাকে বলছো ল্যাটিস এনার্জি। এবার কি হয়, যদি তোমার ল্যাটিস এনার্জি ডিফাইন করতে হয়, যদি বলা হয় ল্যাটিস এনার্জি কাকে বলে বলো, তাহলে বাই ডেফিনেশন সেটা সমস্ত অথরগুলো যেটা করেছে সেটা হচ্ছে, বা আমরা যেটা পড়ে থাকি সেটা হচ্ছে এর ঠিক উল্টো কনভেনশন। মানে আমরা ঠিক কনভেনশনটা কিছু উল্টো করি। মানে আমরা বলছি বারবার এতক্ষণ ধরে যে যে অ্যামাউন্ট অফ এনার্জি দিলে 1 মোল পরিমাণ ক্রিস্টাল ব্রেক করে যায়, করে গিয়ে করসপন্ডিং আয়ন তৈরি করে, ঠিক এটাকে যদি উল্টো করি মানে কি হয়, 1 মোল পরিমাণ আয়ন তোমাকে দেওয়া হলো, তারা ইনফাইনাইট সেপারেশনে আছে, তাদেরকে তুমি একত্রিত করো, করে একটা 1 মোল ক্রিস্টাল তৈরি করো। তাহলে এক্ষেত্রে অ্যামাউন্ট অফ এনার্জি কিছু কি হবে, রিলিজ হবে। রিলিজ হবে যে এনার্জিটা, সেই এনার্জিটাকে আমরা কি বলবো বলো? ওটাকেই ল্যাটিস এনার্জি বলবো। তো ওটাকেই তো ল্যাটিস এনার্জি বলবো, কিন্তু সাইনটা কি হবে? উল্টো হবে, নেগেটিভ হবে, তাই তো? তাহলে এখানে সিস্টেম এনার্জি রিলিজ করছে, তাহলে সিস্টেমের এনার্জি রিলিজ করছে মানে ল্যাটিস এনার্জির আগে কি হবে, একটা মাইনাস হবে, ঠিক তো? নেগেটিভ হবে। কিন্তু যদি আমি এর উল্টো করে ডেফিনিশনটা বলি, মানে এতক্ষণ ধরে যেগুলো বলে আসছিলাম, তাহলে ওই অ্যামাউন্ট অফ এনার্জি যদি আমি ফেরত দিই তাহলে কি হবে, পজিটিভ। পজিটিভ। তাহলে ব্যাপারটা হচ্ছে, ধরো যে এখানে একটা এরকম ক্রিস্টাল আছে, ঠিক আছে? এই ক্রিস্টালের মধ্যে অসংখ্য এরকম আয়ন আছে, আয়ন আছে। তাহলে এইটা কি ফর্মে আছে, এগ্রিগেট ফর্মে রয়েছে। এবার এখান থেকে যদি ওকে একদম আলাদা করতে হয়, একে অপরের থেকে আলাদা করে দিতে হবে, তাহলে আমাকে এক্ষেত্রে এনার্জি কি করতে হবে, এনার্জি কি করতে হবে, বেশি দিতে হবে। দিতে হবে। তাহলে যে এনার্জিটা দিতে হবে সেটাই কি বলি, ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি। এনার্জি এখানে পজিটিভ। কিন্তু যদি এখান থেকে এদিকে আসে তাহলে এনার্জি কি করবে, এনার্জি রিলিজ করবে। রিলিজ করবে মানে নেগেটিভ। ওকে, তার মানে এখানে কতটা নেওয়া হয়েছে, 1 মোল। তাহলে ঠিক এখানে 1 মোল আলাদা হয়ে যাবে। তাহলে 1 মোল ক্রিস্টালকে ভেঙে ফেলতে ল্যাটিস এনার্জি দিতে হবে, আর 1 মোল পরিমাণ আয়ন থেকে ল্যাটিস তৈরি করতে গেলে তোমাকে এনার্জি রিলিজ করবে, সেই একই অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে, শুধু সাইনের পার্থক্য থাকবে। এখানে এনার্জিটা দিতে হবে আর এখান থেকে এনার্জিটা বেরোবে। ওকে, বোঝা গেল? তো আমরা তাহলে ডেফিনেশন বলার সময় কোনটা বলবো, লিবারেশন অর ইনভলভড? আমরা ডেফিনেশনের সময় সব সময় বলবো হচ্ছে লিবারেশন। মানে
অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন তোমার আছে ফ্রি আয়ন, তাদেরকে তুমি এগ্রিগেট করছো, কাছাকাছি আনলে, এনে একটা সলিড ক্রিস্টাল তৈরি করলে, তাহলে যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে সেই এনার্জিটাকে বলা হয় ল্যাটিস এনার্জি। এইভাবে ডিফাইন করা হয়। কিন্তু দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, ম্যাগনিটিউডটা কি হবে, কিন্তু বলার সময় তোমাকে লিবারেটেড ফর্মে বলতে হবে। তাহলে দি এনার্জি লিবারেটেড when 1 mole of the ionic crystal is formed from an assembly of free gaseous ion from infinite separation is called ল্যাটিস এনার্জি। ইউ বা ইউএল, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, তুমি m প্লাস গ্যাসিয়াস প্লাস x মাইনাস গ্যাসিয়াস, সেখান থেকে mx সলিড তৈরি হবে। তাহলে গ্যাসিয়াস m প্লাস এবং x মাইনাস থেকে সলিড তৈরি হলো কতটা, 1 মোল। তাহলে 1 মোল mx তৈরি হতে যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে, রিলিজ হলে এদিকে লিখতে হবে UL, that is called ওকে। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে ডেফিনিশন। অনেক সময় পরীক্ষায় চেয়েছে। আচ্ছা, এইবার আমরা এই ডেফিনিশনের উপর বেস করে আমরা এর ক্যালকুলেশন করব, ল্যাটিস এনার্জির যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা বার করব। তাহলে নেক্সট সাবহেডিং দাও ক্যালকুলেশন অফ এটা হেডিং দাও। ওকে, লিখেছো? আচ্ছা দেখো, আমরা কি বলছি, ডেফিনিশনে কি বলেছি, যে 1 মোল পরিমাণ আয়নিক ক্রিস্টাল তৈরি হবে ফ্রম দি অ্যাসেম্বলি অফ ফ্রি গ্যাসিয়াস আয়ন। এই যে ফ্রি গ্যাসিয়াস আয়ন তুমি দেখতে পাচ্ছ, এই ফ্রি গ্যাসিয়াস আয়ন থেকে তোমার 1 মোল পরিমাণ ক্রিস্টাল তৈরি হবে। তাহলে এই 1 মোল পরিমাণ ফ্রি গ্যাসিয়াস আয়ন থেকে ক্রিস্টাল তৈরি হতে গেলে এই আয়নগুলোকে কি করতে হবে, কাছাকাছি আসতে হবে না? তাহলে আয়নগুলো যদি কাছাকাছি আসে, এসে এরকম একটা সলিড তৈরি করে, তাহলে এই কাছাকাছি আসাটা কিসের জন্য হবে, কোন ফোর্সের দরুন? সেটা কোন ফোর্সের দরুন তার কাছাকাছি আসে? কুলম্বিক ফোর্স অফ ইন্টারাকশন। তাহলে এখানে যে ক্যাটায়ন আয়নগুলো রয়েছে তারা কাছাকাছি কেন আসবে? ডিউ টু কুলম্বিক ফোর্স অফ ইন্টারাকশন।
তাহলে প্রথমত এইটা আমাদের মাথায় আসবে যে যখন একটা ল্যাটিস তৈরি হয় ফ্রম গ্যাসিয়াস আয়ন, তারা কি করবে ডিউ টু দ্য কুলম্বিক ইন্টারাকশন, তাহলে ক্যাটায়ন অ্যানায়নগুলো কাছাকাছি আসবে, এসে সলিড স্টেটে একটা ক্রিস্টাল তৈরি করবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে দি ল্যাটিস এনার্জি of an ionic crystal is determined by Coulombic interactions among all of its ions present in it. তার মানে যতগুলো আয়ন আছে সমস্ত আয়নের মধ্যে নিজেদের মধ্যে যে কুলম্বিক ইন্টারাকশন হবে, এই কুলম্বিক ইন্টারাকশনের থেকেই তোমার ল্যাটিস এনার্জিটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো হয়েছে, দেখেছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা দেখো, ধরো যে কোনো দুটো আয়ন, হ্যাঁ, একটা ধরো প্লাস ক্যাটায়ন, মানে আমি এরকম ভাবে লিখি, ধরো যে কোনো দুটো আয়ন হ্যাঁ, একজন হচ্ছে ধরো ক্যাটায়ন আর একটা ধরো অ্যানায়ন। তো ক্যাটায়ন আর অ্যানায়ন যাই হোক না কেন, এদের সেন্টারে কি থাকে? নিউক্লিয়াস না? তাহলে সেগুলো পজিটিভ চার্জ। এবার এই নিউক্লিয়াসের চারিদিকে কারা থাকে? ইলেকট্রন। ইলেকট্রন ক্লাউড। আচ্ছা, এবার একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন এরা পরস্পর কি করে? প্রথমে যখন ইনফাইনাইট সেপারেশনে আছে তারা কি করে? তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে, তাই তো? তাহলে অপোজিট চার্জ, যাই জন্য তারা কি করে? অ্যাট্রাক্ট ইচ আদার। তাহলে এখানে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে opposite charges attract each other। তাহলে এটাকে কি বলা হবে? অ্যাট্রাকশন। এবার এই অ্যাট্রাকশনের দরুন তারা কি করলো? তারা ধরো কাছাকাছি এলো। তাহলে কাছাকাছি আসার পরে এখন কি হবে? যখন খুব কাছাকাছি তারা চলে এলো, তখন দেখো, যখন খুব কাছাকাছি তারা চলে এলো তখন কি হবে? তখন এখানে দেখো এই ইলেকট্রন ক্লাউড যখন খুব কাছাকাছি চলে এলো তখন এদের মধ্যে একটা রিপালশন তৈরি হয়। ইলেকট্রন ক্লাউড রিপালশন। আর এখানে এই যে পজিটিভ চার্জ এবং এই পজিটিভ চার্জ যে নিউক্লিয়াস আছে সেটাকে বলা হয় ইন্টারনিউক্লিয়াস
ঠিক আছে? তার মানে দেখো, যখন তারা মোটামুটি সাফিসিয়েন্ট ডিস্টেন্সে আছে, তারা কাছাকাছি আসবে কেন? কারণ অপোজিট চার্জ তারা অ্যাট্রাক্ট করছে, তাই তো? আর যখন খুব কাছাকাছি তারা চলে এলো, তখন তাদের ইলেকট্রন ক্লাউডের মধ্যে রিপালশন তৈরি হয়। যেমন খুব কাছাকাছি চলে আসলে ইলেকট্রন কাছাকাছি চলে এসছে, আবার নিউক্লিয়াস দুটো যেহেতু কাছাকাছি চলে এসছে, তাই জন্য তারা ইন্টার নিউক্লিয়ার রিপালশনও তৈরি করে। তাহলে এই যে আমরা কথাটা প্রথমে বললাম যে ল্যাটিস এনার্জি অফ অ্যান আয়নিক ক্রিস্টাল ইজ ডিটারমাইন্ড বাই কুলম্বিক ইন্টারঅ্যাকশন। এই কুলম্বিক ইন্টারঅ্যাকশন কত প্রকার? হ্যাঁ, একটা হচ্ছে অ্যাট্রাকশন না রিপালশন, আর একটা হচ্ছে রিপালশন। তাহলে অ্যাট্রাকশন কোনটা? অপোজিট চার্জ। আচ্ছা, এক মিনিট তোমরা ধরো, একটু হোল্ড করো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখো, যখন দুটো আয়ন যখন তারা কাছাকাছি আসবে, তাহলে তাদের মধ্যে দুই ধরনের ফোর্স সবসময় ক্রিয়েট হবে। একটা ফোর্স হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। কি অ্যাট্রাকটিভ ফোর্স? কি জন্য? কারণ তারা অপোজিট চার্জ বলে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে অপোজিট চার্জ তারা অ্যাট্রাক্ট করবে, কাছাকাছি আসবে। এবার কাছাকাছি আস্তে আস্তে যখন খুব কাছাকাছি চলে এলো, তখন কি হবে? তাদের মধ্যে যখন খুব কাছাকাছি চলে এলো, তখন তাদের মধ্যে একটা রিপালশন তৈরি হবে। সেই রিপালশনটা কি রকম? সেই রিপালশনটা হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রন ক্লাউড। তাহলে প্রথমে যখন দুটো আয়ন খুব দূরে থাকবে, তারা কি করবে? অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, তারা কাছাকাছি আসবে। কাছাকাছি আস্তে আস্তে একটা সময় যখন খুব কাছাকাছি চলে এলো, তখন কি হবে? তাদের মধ্যে একটা রিপালশন তৈরি হবে। সেই রিপালশনটাকে কি বলা হবে? নিউক্লিয়াস রিপালশন বা ইলেকট্রন ক্লাউড রিপালশন। ওকে, তাহলে আমরা এখান থেকে যে কুলম্বিক ইন্টারঅ্যাকশন বিটুইন টু অপোজিট চার্জেস কি রকম কটা ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে। তাহলে আমরা এখানে লিখব কুলম্বিক ইন্টারঅ্যাকশনস between two opposite চার্জেস, সেটা ক ভাগে ভাগ করা যায়? ঠিক আছে, একটা ভাগকে কি বলা হয়? একটা ভাগকে বলা হয় অ্যাট্রাকটিভ ফোর্স। between ions of opposite charges, এটা একটা। আর আরেকটা হচ্ছে রিপালসিভ ফোর্স। between repulsive force due to interpenetrating, এটাকে বলা হয় interpenetrating
ইলেকট্রন ক্লাউডস, ইলেকট্রন ক্লাউডস। ঠিক আছে, আচ্ছা যেটা অ্যাট্রাকটিভ ফোর্স, যেটা অ্যাট্রাকশন যেটা হচ্ছে অপোজিট চার্জের মধ্যে, সেই অপোজিট চার্জের অ্যাট্রাকশনের জন্য যে পোটেনশিয়াল এনার্জিটা হবে, অ্যাট্রাকশন এনার্জি, সেটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশন সেটা হলো মাইনাস, কি হবে, যেহেতু অ্যাট্রাকশন তাহলে নেগেটিভ Z1 Z2 স্কোয়ার বাই আর, ওই Q1 Q2 বাই আর আমরা পড়ি না, মাইনাস Q1 Q2 বাই আর পোটেনশিয়াল এনার্জি আমরা বোর মডেলে পড়েছিলাম। সেখানে Z1 আর Z2টা কি, দুটো চার্জ, দুটো ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ, তাহলে Z1 and Z2 are the two opposite charges, are the charges of two opposite charged ions. এটা ক্লিয়ার হলো সবার কাছে? যদি দুটো আয়ন এর যদি চার্জ Z1E হয়, এর যদি চার্জ Z2E হয়, এদের মধ্যে কুলম্বিক ফোর্স কত? Z1 Z2 স্কোয়ার বাই 4 পাই এপসিলন আর স্কোয়ার, বা সিজিএস যদি বলি তাহলে Z1 Z2 স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? মাইনাস Z1 Z2 স্কোয়ার বাই আর। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এটা? ওকে, আচ্ছা এবার দেখো, তাহলে এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, আর সেই সঙ্গে সঙ্গে এখানে রিপালসিভ ফোর্স আছে, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল এনার্জি রিপালশন। এই পোটেনশিয়াল এনার্জি রিপালশনটা আমরা কুলম্বিক যে ফোর্স অফ অ্যাট্রাকশনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন নয়, রিপালসিভ ফোর্সের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করে। আমরা প্রথমে একটা সিম্পল এরকমভাবে লিখবো, পরে এগুলো এক্সপ্লেন করবো। রিপালসিভ ফোর্সের ইকুয়েশন হচ্ছে বি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার এন। হ্যাঁ, এবার এগুলো নিয়ে আমরা এক্সপ্লেন করবো কোনটা কি। এই যেখানে বিটা হচ্ছে, বিটাকে বলা হয় রিপালশন কোএফিসিয়েন্ট। রিপালশন কোএফিসিয়েন্ট, আর এনটাকে বলা হয় বন্ড এক্সপোনেন্ট। বন্ড এক্সপোনেন্ট, তাহলে বিটা হচ্ছে রিপালশন কোএফিসিয়েন্ট আর এনটা হচ্ছে বন্ড এক্সপোনেন্ট। এই জিনিসগুলো কোনটা কি, বি রিপালশন কোএফিসিয়েন্ট, এনটা বন্ড এক্সপোনেন্ট, এটা কিভাবে ডিটারমাইন করতে হয় এগুলো আমরা পরে আসছি। আমরা প্রথমে দুটো ইকুয়েশন লিখলাম। রিপালশনের জন্য যে পোটেনশিয়াল এনার্জি হবে সেটা হচ্ছে বি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার এন, অ্যাট্রাকশনের জন্য যে পোটেনশিয়াল এনার্জি হবে সেটা হচ্ছে এটা। তাহলে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি, টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? দুটো আয়নের মধ্যে তো এই দুটো জিনিস একসঙ্গে, হ্যাঁ, তাহলে এই দুটো আয়নের মধ্যে তো দুটো এনার্জি একসঙ্গে কাজ করছে, অ্যাট্রাকশনও আছে রিপালশনও আছে, তাহলে টোটাল এনার্জি হবে এই দুজনের যোগফল। তাহলে বলা যায় যে নেট পোটেনশিয়াল এনার্জি কি হবে? Z1 Z2 স্কোয়ার বাই আর, এটা হচ্ছে অ্যাট্রাকশনের জন্য, আর রিপালশনের জন্য হচ্ছে বি স্কোয়ার বাই। হয়েছে? তাহলে আমরা এইটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম,
আর এইটাকে ইকুয়েশন নাম্বার 3 দিই। ওকে, দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা আমরা প্লট আঁকবো। হ্যাঁ, দেখো পোটেনশিয়াল এনার্জির সঙ্গে কিসের ইকুয়েশন এলো? আর এর না, পোটেনশিয়াল এনার্জি আর, এই দুজনের ইকুয়েশন এলো। দেখো আমরা যদি এটা একটা প্লট আঁকি, গ্রাফিক্যাল প্লট পোটেনশিয়াল এনার্জি ভার্সেস আর, তাহলে দেখো এই দিকটা আমি পোটেনশিয়াল এনার্জি বলছি, আর এই দিকটা আমি আর। এটা যদি লিখি তাহলে পোটেনশিয়াল এনার্জি ভার্সেস আর প্লট হয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি ভার্সেস আর এর যদি প্লট হয়, খেয়াল করো দুটো জিনিস আছে এখানে। একটা হচ্ছে অ্যাট্রাকশন, এইটা এইটা এই পার্টটা হচ্ছে অ্যাট্রাকশনের দরুন, আর এই যে লাস্টের পার্টটা আছে এটা হচ্ছে রিপালশনের দরুন। তাহলে খেয়াল করো, ধরো মনে করো দুটো আয়ন প্রথমে ইনফাইনাইট সেপারেশনে আছে। তাহলে ইনফাইনাইট সেপারেশনে দুটো আয়ন আছে, তাহলে তাদের মধ্যে ডিসটেন্স কত হলো? তাহলে আর কত হলো? ডিসটেন্স ইনফাইনাইট। ইনফাইনাইট হলো। তাহলে এখানে টেন্স টু ইনফাইনাইট আছে। তাহলে যদি টেন্স টু ইনফাইনাইট হয় তখন তো রিপালশন নেই তাদের মধ্যে, তাহলে এই যে রিপালশন যে ফ্যাক্টরটা এটা কি হয়ে যাবে? 0, তাই তো? হ্যাঁ তাই তো? স্যার। তাহলে টেন্স টু ইনফাইনাইট যখন হবে তখন এটা টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে তখন শুধু থাকবে কি এই পার্টটা। তারপর এই পার্টটা যদি থাকে তাহলে দেখো টেন্স টু ইনফাইনাইট মানে আর এর জায়গায় যদি টেন্স টু ইনফাইনাইট বসাই তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0। টেন্স টু 0। তাহলে যখন আর টেন্স টু ইনফাইনাইট তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে? টেন্স টু 0। তাহলে প্রথম পয়েন্ট যেটা ইনফাইনাইট, এটা যদি ইনফাইনাইট পয়েন্ট বলি তাহলে এইখানে টেন্স টু 0 টাচ করবে না, খালি আমরা ইনটেন্স টু বলছি, তার মানে এখানে এই রকম জায়গায়। এবার দেখো যত তুমি কাছাকাছি আসবে তত আর কি হবে? কমবে। তাহলে আর যদি কমে তাহলে এই রেশিওটা কি হবে? বাড়বে। বাড়বে। তাহলে রেশিওটা বাড়বে, কিন্তু তার আগে একটা নেগেটিভ আছে, তাহলে কি হবে? কমে যাবে। তাহলে কমে যাবে। তাহলে আমরা কি করব, এখানে যত কাছাকাছি আসবে তখন আর এর ভ্যালুটা যেহেতু কমছে তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কমবে। কিন্তু কিরকম ভাবে কমবে? যেহেতু 1/r, তাহলে এটা এইরকম ভাবে কমবে না? বা আমরা যদি এটাকে ডট ডট দিয়ে দেখাই তাহলে ভালো হবে। এরকম ভাবে কমতে থাকবে না? হ্যাঁ স্যার। এবার যখন খুব কাছাকাছি চলে এলো, কমছে। এবার একটা সময় পরে দেখো আটটা এরকম যখন পয়েন্টে আছে, এইরকম পয়েন্টে, তখন আটটা কোথায়? এখানে। তাহলে আয়নগুলো যখন খুব কাছাকাছি চলে এসেছে তখন এবার কি হবে? আস্তে আস্তে রিপালশন শুরু করবে না? হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো এই ছবিটাকে দেখো, যখন আয়নগুলো খুব কাছাকাছি চলে এসেছে প্রায়, তখন এবার তাদের মধ্যে রিপালশন ক্রিয়েট হবে। তাহলে রিপালশন যদি ক্রিয়েট হয় তাহলে রিপালশন প্যারামিটারটা এবার প্রিডমিনেন্ট করবে। তাহলে প্রিডমিনেন্ট যদি করে রিপালশন প্যারামিটারটা, তাহলে এবার দেখো আরটা যত কমবে তত কি হচ্ছে না, আর যত কমবে তত কি হবে? আর যত কমবে এই রেশিওটা কি হবে? বাড়বে। বাড়বে। তাহলে যত আর কমবে তত রেশিওটা বাড়বে। তার মানে দেখো যদি এইটা এবার এইটাকে তখন ভ্যানিশ করে দাও, এইটাকে ভ্যানিশ করে দাও যখন খুব কাছাকাছি চলে এলো, তার মানে খুব কাছাকাছি, তখন গ্রাফটা কেমন হচ্ছে? তাহলে দেখো উল্টো করে যদি বলি, আর যদি যখন 0
যখন আর 0 তখন পোটেনশিয়াল এনার্জি কত? ইনফাইনাইট। ইনফাইনাইট। তখন আর যখন 0 তখন পোটেনশিয়াল এনার্জি ধরো ইনফাইনাইট, এরকম জায়গায় আছে ইনফাইনাইট, এটা ধরো ইনফাইনাইট পোটেনশিয়াল আছে, ঠিক আছে। এবার যত আর বাড়বে তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে বলো? আর যত বাড়বে কমবে। কমবে। তাহলে দেখো 1/r⁴ তার মানে দেখো আরো r⁴ আর যত কমবে, দেখো এদিক থেকে ভাবো, প্রথমে যখন আর যখন 0 তখন ইনফাইনাইট, এবার আরটাকে একটু বাড়ালেই দেখো r⁴ আরো বেড়ে যাবে, তাই না? তাহলে 1/r⁴ আরো কমে যাবে। তাহলে এইভাবে এটা কি হবে, এটা খুব স্টিপার হবে, এর স্লোপটা খুব স্টিপার হবে এইরকম, ঠিক আছে। তাহলে এইরকম এরকম আরেকটু এ করে দিই, এটা কার্ভেচার হয়ে গিয়েছে পুরোপুরি, এরকম ভাবে ও তাহলে দেখো বুঝতে পারছো কেন এটা স্টিপার হলো, আরো স্লোপটা কেন বেশি হলো। দেখো আর যত বাড়বে, ভালো করে খেয়াল করো, নিজের মানে মাথাটাকে কাজে লাগাও। দেখো আর প্রথমে যখন 0, ধরো এই পয়েন্টটা 0 তো, তখন ইনফাইনাইট। এবার আর যত বাড়বে r⁴ তত লাফিয়ে লাফিয়ে বাড়বে না? হ্যাঁ স্যার। তাহলে r⁴ যদি লাফিয়ে লাফিয়ে বাড়ে তাহলে 1/r⁴ কি হবে, লাফিয়ে লাফিয়ে কমবে না? হ্যাঁ স্যার। তাহলে ওই জন্য তখন লাফিয়ে লাফিয়ে কমেছে, অনেক তাড়াতাড়ি কমে গিয়েছে, তো এইরকম হয়েছে। কিন্তু এক্ষেত্রে যখন আমরা অ্যাট্রাকশনটা করছিলাম সেখানে তো আর এর মাথায় 1 আছে, তাহলে এটা লাফিয়ে লাফিয়ে কমছিল না, বরং একটা রেগুলারলি কমছিল। তাহলে এই যে কার্ভটা হলো, এই যে যেটা আমরা ডট দিয়ে দেখালাম, এটা কি ডিউ টু কি অ্যাট্রাকশন না রিপালশন? অ্যাট্রাকশন। ডিউ টু অ্যাট্রাকশন। আর এই যে কার্ভটা করেছি এটা কি রিপালশন? ওটা রিপালশন। এবার কোনো একটা সিস্টেমে কোনো একটা আয়ন, দুটো আয়ন যখন কাছাকাছি আসবে তখন তো প্রথম দিকে অ্যাট্রাকশন থাকবে, তারপর পরের দিকে যখন খুব কাছাকাছি চলে এলো তখন রিপালশনটা প্রিডমিনেট করবে। তাহলে অ্যাকচুয়ালি যদি নেট এনার্জিটা এইটা ইকুয়েশন হয়, তাহলে নেট প্লটটা কোনটা হবে? নেট প্লট কি হবে? এদের অ্যাভারেজ, তাই তো? দুটো প্লটের অ্যাভারেজ বা দুটো প্লটের যোগফল, এইরকম যাবে। এবং এটা এটা এরকম নামছে, এইরকম হবে না? দেখো তো, হ্যাঁ স্যার। দুটোর অ্যাভারেজ। তাহলে অ্যাকচুয়াল প্লট হচ্ছে এটা, তাহলে এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট, দুটোর রেজাল্ট্যান্ট। তাহলে এর মধ্যে অ্যাট্রাকশন প্লাস রিপালশন দুটো মিলিয়ে এটা হয়েছে। আচ্ছা, এবার এই যে কার্ভটা সবচেয়ে মিনিমা কোনটা? সবচেয়ে মিনিমাটা আমি পাচ্ছি এই পয়েন্টটা না, তাই তো? হ্যাঁ স্যার। এইটা সবচেয়ে মিনিমা। আচ্ছা, এই মিনিমাতে কি আছে তোমার? রিপালশন। অ্যাট্রাকশন ম্যাক্সিমাম, রিপালশন মিনিমাম। ভেরি গুড। তাহলে এই পয়েন্টে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে সবচেয়ে অ্যাট্রাকশনটা মিনিমাম দেখতে, অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ, তাই জন্য সবচেয়ে নেগেটিভ। যত নেগেটিভ হবে তত অ্যাট্রাকশন, তাহলে অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম, রিপালশনটা মিনিমাম। তাহলে এই যে পয়েন্টটা এখানে আছে ম্যাক্সিমাম অ্যাট্রাকশন প্লাস মিনিমাম রিপালশন, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে, যে পয়েন্টে মিনিমাম রিপালশন ম্যাক্সিমাম অ্যাট্রাকশন হয়, সেই পয়েন্টটা যে আর যে কার্ভে কানেক্ট হচ্ছে, সেই আরটাকে বলা হয় r0। আর এই r0টা কি বলা হয়? r0টাকে বলা হয়
ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স লিখেছো, বুঝতে পারছো? বা এটাকে বলা হয় অর ইকুইলিব্রিয়াম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। ইকুইলিব্রিয়াম এখানে লিখে দিই, ইকুইলিব্রিয়াম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। তাহলে দুটো আয়ন যখন ইনফাইনাইট সেপারেশন থেকে কাছাকাছি আসবে, তারা কোন ডিস্টেন্সে এসে থেমে যাবে? ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, কারণ কি ওখানে এসে আর অ্যাপ্রোচও করবে না আর দূরেও যাবে না। কেন? ওই জায়গাটা থাকলে তারা কি ফিল করবে? ম্যাক্সিমাম স্টেবল হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যাট্রাকশন মিনিমাম রিপালশন। ম্যাক্সিমাম অ্যাট্রাকশন মিনিমাম রিপালশন। তাহলে যখন দূর থেকে তারা কাছাকাছি আসছে 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 অ্যাট্রাকশন বাড়ছে অ্যাট্রাকশন বাড়ছে, এই জায়গাটা এলো, আরো যদি অ্যাপ্রোচ করতো তাহলে কি হতো? রিপালশন বেড়ে যেত। তাহলে এমন একটা জায়গায় সেটা থেমে যাবে যেখানে ম্যাক্সিমাম অ্যাট্রাকশন মিনিমাম রিপালশন। তাহলে যে ডিস্টেন্সে সে থেমে গেল, মানে যেখানে ম্যাক্সিমাম অ্যাট্রাকশন মিনিমাম রিপালশন, সেটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। মনে থাকবে? তাহলে আয়নগুলো ওখানে এসে থেমে যাবে। ক্রিস্টালের যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স হবে সেটা হচ্ছে ওইটা R0। ওকে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের একটা ক্লিয়ার হলো। এরপরে আমাদের যেটা করতে হবে, এইখান থেকে ডিরাইভ করতে হবে। ডিরাইভ করে আমাদের এই পোটেনশিয়াল এনার্জিটাকে কাজে লাগিয়ে এখান থেকে ডিরাইভ করে আমরা এই দুটো আয়ন দিয়ে ধরে নিয়েছি, এর পরিবর্তে আমরা অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন ধরবো, কারণ আমাদের 1 মোল ক্রিস্টাল নিয়ে আমাকে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে হবে। তো আমরা এই অ্যাভোগাড্রো নাম্বার নিয়ে আমরা দুটো আয়নের মধ্যে যে রিপালশনটা অ্যাট্রাকশন হয়, নিশ্চয়ই যখন অনেকগুলো আয়ন চলে আসবে তাহলে প্রত্যেকের সঙ্গে অ্যাট্রাকশন রিপালশন করবে, তাহলে সিচুয়েশনটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। তখন আরো আমাকে কঠিন করে ভাবতে হবে, ভেবে আমাকে আলটিমেটলি একটা ইকুয়েশন আনতে হবে, যে ইকুয়েশনটাকে বলা হবে ল্যাটিস এনার্জি। সেটাকে আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে। ওকে, আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ল্যাটিস এনার্জি ডেরিভেশন করব এবং সেখান থেকে অঙ্ক করব, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ।